হ্যালো গুড পিপল, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো তোমাদের মার্কেটিং প্রথম পত্র এক্সাম দিয়েছিলে, এরপর আর কি তোমাদের দ্বিতীয় পত্র দেওয়ার সুযোগ হয় নাই নানা কারণে, তোমরা জানো বিভিন্ন ইস্যুতে। সো তোমাদের কিন্তু এখন ম্যানেজমেন্ট প্রথম পত্রের এক্সাম চলে আসছে। আমাদের অলরেডি লাস্ট ডেতে তোমরা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের ক্লাস তোমরা করছো। সো আজকে কি করবা, তোমাদের ফার্স্ট পেপারের প্রিপারেশনটা আমরা তোমাদেরকে নেওয়াই দিব, ঠিক আছে? সো তোমাদের আগের ক্লাসগুলোতে যেভাবে তোমরা কমন পেয়েছিলে, হ্যাঁ তোমরা টপিক ক্লিয়ার ছিল, হ্যাঁ। সো আজকেও তোমাদের ওইভাবে ইন ডিটেলস আমি পড়াই দিব। সো সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করো, বন্ধুদেরকে মেনশন করে দাও। তোমাদের হাতে হয়তো খুব বেশি সময় নাই। আবার অনেকেরই আছে যে অর্থনীতি আছে, হ্যাঁ, যাদের অর্থনীতি আছে তারা অর্থনীতির প্রিপারেশন নিতে পারো, নো ইস্যুস। ক্লাসটা তুমি পরেও দেখতে পারবা, কোনো সমস্যা নাই। যাদের অর্থনীতি এক্সাম নাই তারা হচ্ছে কি এখন লাইভটা দেখো, আর যাদের অর্থনীতি এক্সাম আছে তারা অর্থনীতির জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে? ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন করো, আমি কয়েক সেকেন্ড সময় নিব। তোমরা কি করো, একটু ক্লাসে জয়েন করো, বন্ধুদেরকে মেনশন করে দাও, অ্যান্ড আই গেস সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, সো একটু তোমরা জয়েন করো, ক্লাসটা শেয়ার করে দাও। আমি হচ্ছে যে আমাদের গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করে দেই যেন আমাদের স্টুডেন্টরা জয়েন হতে পারে, আমাদের পেইড ব্যাচের এবং অন্যান্য ব্যাচের যারা স্টুডেন্ট আছে। ওকে, অ্যান্ড আই গেস সাউন্ড অ্যান্ড আদার সব কিছু ক্লিয়ার আছে। ওকে, সবাই একটু দ্রুত জয়েন করবে, বিকজ আমরা এখন একদম ডিরেক্ট অ্যাকশন, দ্যাট মিন্স পড়ায় চলে যাব, ঠিক আছে? ওকে, সো আমরা আজকে যেটা দেখবো কি ভাই, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার। ক্লিয়ার? তোমরা লাস্ট ডেতে তোমাদের বাহাবাই হচ্ছে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের ক্লাস করেছে। সো আজকে তোমরা কি করবা, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের ক্লাস করবা। সবাই একটু দ্রুত জয়েন করো। ওকে ওকে, আমি আর কয়েকটা সেকেন্ড নিব, দেন কি করব, টু দ্য পয়েন্টে একদম পড়ায় চলে যাব, আর সময় ক্ষেপণ করব না। হ্যাঁ, সো আমাদের যেগুলো শর্ট সিলেবাস আছে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের, এগুলো তোমরা খুব ভালোভাবেই জানো। সো আমরা একদম ফার্স্ট অধ্যায় দিয়ে শুরু করব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমরা একটু কি করো, ক্লাসে জয়েন করে ফেলো। ওকে, আই গেস তোমরা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, সবকিছু ওকে আছে। ওকে, সো আজকে ভাই আমরা যেটা পড়বো কি, ফার্স্ট অধ্যায় শুরু করব, যে আমাদের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার যে ফার্স্ট অধ্যায়টা, সেটা হচ্ছে কি ব্যবসায়, তাই না? ব্যবসায় কাকে বলে, এখান থেকে যা যা কোশ্চেন আসবে এই টাইপের ব্যবসা রিলেটেড কোশ্চেন আসবে। সো আমরা এটা দেখব, ঠিক আছে? সো একটু তোমরা কি করো, বন্ধুদেরকে মেনশন করে দাও আগে। সবাই শুরুতে বন্ধুদেরকে মেনশন করে দিলে কি হবে, যে সবাই শুরু থেকে ক্লাসে থাকতে হবে, আর না হয় কিছুক্ষণ পর পর এসে বলবে ভাইয়া আমি যেটা পড়াই চলে যাব, ওইটা নিয়ে কোয়েশ্চেন করবে। সো তোমরা বিরক্ত হবা। সো শুরু থেকেই যেন সবাই থাকে, এই বন্দোবস্ত তোমরা করো, ঠিক আছে? তোমার ফ্রেন্ডদের সবাইকে নিয়ে চলে আসো। ওকে, ওয়ালাইকুম সালাম হাসান শেখ। ওকে, শাহরিয়ার রাসেল শুভ, সুরা ইসলাম জাকির, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তাহলে তোমার যদি ব্যবসায় চ্যাপ্টার বা ফার্স্ট যে অধ্যায়, প্রথমেই কি আসবে বলো তো কোশ্চেন? এখান থেকে যেটা আসার সেটা হচ্ছে কি, যে ব্যবসায় কাকে বলে, এই কোশ্চেনই তো আসবে, তাই না? যে কি, হোয়াট ইজ বিজনেস, বা ব্যবসায় কি। সো ব্যবসায় হইতে হইলে কি হইতে হবে, ব্যবসা করার মূল উদ্দেশ্য কি বা প্রাথমিক উদ্দেশ্য কি আমাদের বলো তো? ব্যবসা করার প্রাথমিক উদ্দেশ্য কি? প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আমাদের কি করা বলো তো, কি করা? ওকে, কি করা, মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন। তাহলে আমরা কেন ব্যবসা করি ভাইয়া? মুনাফা অর্জনের জন্য। এখন মুনাফা অর্জনটা কিভাবে হবে, কোন ওয়েতে হবে, ঠিক আছে? ওকে, অর্পা বলতেছে ভাই আমি ওই দিন শেষ পর্যন্ত ছিলাম, থ্যাংক ইউ। ওকে, সো দেখো, মুনাফা অর্জন ক্লিয়ার। আমরা ব্যবসাটা কেন করি, মুনাফা অর্জন। এবং এই মুনাফা অর্জনটা কি, মুনাফা অর্জনটা বিভিন্ন ওয়েতে হইতে পারে, হ্যাঁ, যে বৈধ অবৈধ যে কোনো ওয়েতে হইতে পারে, তাই না? সো কি হইতে হবে, এই মুনাফা অর্জনটা অবশ্যই কি হইতে হবে, বৈধ উপায়ে হইতে হবে, বৈধ উপায়ে, ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ, এই যে অর্পা কি করতেছে, তার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতেছে, জান্নাতুল বর্ষা মেনশন করেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের ব্যবসায়ের কথা যদি বলি কি, যে মুনাফা অর্জনের জন্য আমাদের বৈধ যে কোনো কার্যক্রমকে আমরা কি বলি ভাই বলো তো? ব্যবসায়
বলে থাকি। সো তোমার এখান থেকে ধরো ক নাম্বারের ক্ষেত্রে এরকম কোশ্চেন আসবে যে ব্যবসায় কি বা ব্যবসায় কাকে বলে, ক্লিয়ার, এই টাইপের কোশ্চেন গুলাই আসবে। ওকে, সো এটা সিম্পল, ক নাম্বারের কোশ্চেন ছাড়া এই ব্যবসা নিয়ে আর কোশ্চেন করার মতো কোনো সুযোগ নাই, ঠিক আছে। ওকে, সো ব্যবসা রিলেটেড আমরা কিছু দেখবো যে এইটার উৎপত্তি কোথায় থেকে বা কিভাবে এটা আসছে। হ্যাঁ, এটা হয়তো এমসিকিউর ক্ষেত্রে তোমার লাগতে পারে। যেমন কি, যে এখানে দেখো এই ব্যবসার শব্দটা মানে বিজনেস শব্দটা আসছে কোত্থেকে, ল্যাটিন শব্দ বিজনেস থেকে কি আসছে, ইংরেজি শব্দ বিজনেস আসছে, ঠিক আছে। তাহলে কি ল্যাটিন শব্দ বিজনেস থেকে হচ্ছে কি এই বিজনেস যেটা দেখতেছি এটা আসছে কি বিজিনেস থেকে, বিজি প্লাস নেস, বিজনেস মানে কোনো কাজের মাধ্যমে ব্যস্ত থাকা, ঠিক আছে। সো এই বিজনেস ইংরেজি শব্দ, এটা কি ইংরেজি, ইংলিশ। সো এই ইংলিশ শব্দটার উৎপত্তি বলা যায় কি ল্যাটিন শব্দ কি বিজনেস থেকে। ওকে, বিজনেসের ইংরেজি আবেদন করতে হচ্ছে বিং বিজি ইন এনি ওয়ার্ক, মানে কি ব্যস্ত থাকা, কোনো কাজে কি ব্যস্ত থাকা, এর যেটা বললাম আর কি আমি। সো এইটা তোমার খুব বেশি মানে ডেফিনেশনের জন্য লাগবে ব্যাপারটা এমন না, এটা তোমার হচ্ছে কি নলেজ ইনরিচ করার জন্য লাগবে, তুমি তোমার জ্ঞান জেনে রাখলা, ঠিক আছে। পরবর্তী তুমি যখন কাউকে পড়াবা বা কাউকে কিছু বলতে পারবা, এটা ইন ডিটেলস বলতে পারবা। তোমার পরীক্ষার জন্য হয়তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট জানার জন্য ইম্পর্টেন্ট, কমপ্লিটনেসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, সো এই যে দেখো ব্যবসায়ের উদ্দেশ্যটা কি ভাইয়া, ব্যবসার উদ্দেশ্যটা কি এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, শিহাব ক্লাসে জয়েন করে ফেলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, একটু দ্রুত জয়েন করো, ঠিক আছে। এই জন্য বলি যে শুরু থেকে থাকো, তাহলে কি হয় পড়া শুরু করে দিলে আর এই যে তোমাদের সালাম কালাম নিতে প্যারা হয়, তাই না। ওকে, আচ্ছা, তো তোমরা যারা জয়েন করছো বাট এখনো ক্লাসটা তোমরা শেয়ার করো নাই, একটু শেয়ার করে দাও। হ্যাঁ, না হলে এই যে আবার কিছুক্ষণ পর অনেকেই জয়েন হবে, পরে বলবে ভাই এটা কি এটা কি, মানে পেছনের পড়া নিয়ে কোশ্চেন করবে। সো আমি কয়েক সেকেন্ড সময় নিচ্ছি, তোমাদের শেয়ার করতে কতক্ষণ লাগবে, 1-2 সেকেন্ডই তো শেয়ার করে দাও একটু সবাই তোমাদের কলেজের গ্রুপে বা তোমাদের নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিলো, তোমার ফ্রেন্ডরা দেখে আসবে, ঠিক আছে। ওকে, সো আমাদের ব্যবসার উদ্দেশ্য কি, এটা তোমার বলতে পারো যে প্রাথমিক উদ্দেশ্য বা মৌলিক উদ্দেশ্য, এই টাইপের কোশ্চেন থাকতে পারে, ক্লিয়ার। ওকে, সো তোমার এমসিকিউ তে আসতে পারে যে ব্যবসার উদ্দেশ্য নিচের কোনটি। ওকে, সো ব্যবসার কিছু কাজের কথা এখানে উল্লেখ করছে, এটা খুব বেশি তোমাদের জন্য যে লাগবে ব্যাপারটা মানে ব্যবসার মধ্যে কি কি থাকে ব্যবসায় ভাই। আচ্ছা, ওকে, লাবণী বলতে ভাই পরীক্ষা স্থগিত করার কারণে পড়ায় আর মন বসে না। আমি বলি দুনিয়াতে অনেক ঘটনা ঘটবে, অনেক কিছু হবে, হ্যাঁ, কিন্তু জীবন থেমে থাকবে না, তাই না। জীবন কিন্তু থেমে থাকবে, থেমে থাকবে না। সো মন বসে না বললে হবে না, বসাইতে হবে যে কোনো হোক, ঠিক আছে। কারণ এটার পরে তোমার এই এইচএসসির রেজাল্টের উপর কিন্তু তোমার অ্যাডমিশনের একটা বড় সেগমেন্ট ডিপেন্ড করতেছে। তোমার জিপিএ এর উপর কিছু কিছু ভার্সিটিতে মার্কস আছে, যেমন তোমাদের প্রধান যেই স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি, ওইটাতে তো জিপিএ এর মার্কস কাউন্ট করে। তুমি 1 মার্কস এখানে পিছিয়ে যাওয়া কিন্তু ভালো একটা পিছিয়ে যাওয়া, আবার 1 মার্কস আগানো থাকা মানে তোমার জন্য একটু রাস্তাটা সহজ হওয়া। মানে আমি বলতেছি না যে তুমি জিপিএ 5 পাইলেই হ্যাঁ কি তুমি চান্স পেয়ে যাবে, ব্যাপারটা এমন না। কি হয় একটু হয়তো তোমার জন্য রাস্তাটা সহজ, ওই যে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলেই তোমার জীবনে সবকিছু না, কিন্তু কি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার রাস্তাটা তুলনামূলকভাবে সহজ হবে। অন্যদের যেই জায়গায় একটু বেশি স্ট্রাগল করা লাগবে, তোমার হয়তো তুলনামূলক একটু কম স্ট্রাগল করা লাগবে। সো এই জিপিএটাও এরকম যে জিপিএ সবকিছু না, কিন্তু পাইলে তোমার জন্য কি হয় রাস্তাটা সুবিধা হবে। সো ট্রাই করো, পড়ায় মনোযোগ দাও, ঠিক আছে। ওকে, ওকে, বলো তো তোমরা কারা কারা শেয়ার করছো আর কারা কারা শেয়ার করো নাই। ওকে, সো ওরা কি করে যে তাহলে ব্যবসা কি জিনিস, পণ্য উৎপাদন করা, সেবা উৎপাদন করা, এগুলা বন্টন সংক্রান্ত সামগ্রিক যে কার্যাবলী, তাই না। আমরা তো জানি যে কি এই যে বিজনেসের যে ইয়াটা আছে কি আছে, তাই না। সো এটা একটু পরে দেখবা সমীকরণটা, হ্যাঁ, সামেশন অফ ইন্ডাস্ট্রি, সামেশন অফ ট্রেড, এরপরে অক্সিলারিজ টু ট্রেড, এই যে হ্যাঁ। তাহলে দেখো বিজনেসটা কি জিনিস ভাই, এই এই সামেশন মানে কি সমষ্টি, ঠিক আছে, সমষ্টি, সামেশন মানে যোগফল একত্রে। ওকে, তাহলে দেখো যে সামেশন অফ আই, হ্যাঁ, ইন্ডাস্ট্রি, এটা কি ইন্ডাস্ট্রি শিল্প, শিল্প কার্যের সমষ্টি, টি ফর কি ট্রেড,
ঠিক আছে, এই যে দেখো পণ্য বা সেবা বিনিময় ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজের সমষ্টি। এরপরে এটি মানে কি অক্সিলারিজ টু ট্রেড। সো এইটা দিয়ে কিন্তু তোমার এমসিকিউ আসে, এইচএসসি তে কি আসে, এমসিকিউ আসে যে নিচের কোনটি কি ব্যবসায়ের সমীকরণ। সো ভুল দেওয়া থাকতে পারে, সাইনে ভুল থাকতে পারে, অথবা কোনো একটাতে সামেশন দিল না, অথবা কোনো একটাতে আয়ের জায়গায় ই দিল, অর সামথিং, মানে যে কোনো ভাবে চেঞ্জ করে দিতে পারে। দ্যাট মিনস তাহলে তুমি কি এভাবে মনে রাখবা যে আইটি এটি, ঠিক আছে। সো আই এর আগে সামেশন, টি এর আগে সামেশন, এটির আগে সামেশন, ঠিক আছে, এভাবে বসাই দিবা। সো আমার ব্যবসাটা কি জিনিস ভাই, শিল্প, হ্যাঁ, এরপরে বিনিময় এবং কি যে এই বাণিজ্য বা বিনিময় যেটা বলি, এবং কি বাণিজ্যের সহায়ক কার্যাবলীর সমষ্টিকে একত্রে কি বলে, ব্যবসায় বলে। ঠিক আছে, ব্যবসায় কোনো শর্ট টার্ম না, ক্লিয়ার, মানে একক কোনো বিষয় না যে তোমার ব্যবসা যা বাণিজ্য তা বুঝাইলে হবে না। আমরা সাধারণত কি বলি, ব্যবসা বাণিজ্য একই জিনিস, একই কথা বুঝাইতে ব্যবহার করি, কিন্তু এদের ভিতরে একটা পার্থক্য আছে, এটা তো জানো যে ব্যবসা হচ্ছে কি সামগ্রিক রূপ, আর বাণিজ্য হচ্ছে একটা সেগমেন্ট, ক্লিয়ার, ওকে। সো এটা তো বুঝছোই যে এখানে দেওয়া আছে ব্যবসা হচ্ছে উৎপাদন সংক্রান্ত কার্যাবলী, এরপর বন্টন সংক্রান্ত কার্যাবলী এবং উৎপাদন ও কি বন্টনের সহায়ক কার্যাবলী সামষ্টিক রূপকে বা একত্রে এই তিনটা কাজকে আমরা কি বলতেছি, আমরা ব্যবসা বলতেছি, ক্লিয়ার, ওকে। আচ্ছা, অর্পা বলতেছে ভাই আমি শেয়ার করে দিছি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কে কে করছো আমি তো দেখবো, ঠিক আছে, ওকে। সো এই যে তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছে, একটা মনে হয় 17 তারিখে চলে গেছে, তাই না, 17 তারিখে মনে হয় মার্কেটিং প্রবাবলি। সো তোমাদের মাঝে কিন্তু কি করতে হবে, এই যে তোমাদের অ্যাডমিশন নিয়ে ভাবনা টাবনা করতে হবে, বাট আপাতত তুমি পরীক্ষাটা দাও, চলে আসছে তাই। সো যারা ভাবতেছো তারা এডুকেশন পেজে নক দিও, আর যাদের কথা বলা দরকার পার্সোনালি যে ভাই আমার একটু এই মানে বুঝছো তো, তো তারা আমাকে নক দিয়ে আমি তোমাদেরকে যতটুকু পারা যায় যে কি হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে, ওকে, ওইটা সমস্যা নাই। আচ্ছা, এবার আসো যে এই যে ব্যবসাটাকে আমরা কি করতেছি, যে ক্যাটাগরিতে ভাগ করতেছি, ঠিক আছে। ধরো যে এই প্রাথমিক শিল্প, হ্যাঁ, এরপর মাধ্যমিক শিল্প, এই যে ক্যাটাগরি গুলা, ওকে। আচ্ছা, শিয়া বলছে ভাই আমি করছি, আজকে কি স্যার সব অধ্যায়ের ক্লাস হবে? শাহরিয়ার আমরা দেখি কতদূর পারি, ঠিক আছে, কালকেও তো তোমাদের ক্লাস আছে, সো আমরা যতদূর আজকে পারি কি করব, শেষ করার চেষ্টা করব, ঠিক আছে, যতদূর পারা যায়, ওকে। সো এখানে আমরা ক্লাসিফিকেশনটা দেখবো, ক্লাসিফিকেশন ছাড়া হচ্ছে কি আমরা ইন ডিটেলসে চলে যাব, ডিটেলসটা গেলে তোমার জন্য হচ্ছে কি হবে, যে সহজ হবে। দেখো এখন দেখো মাধ্যমিক শিল্প আর একটা হচ্ছে সরি প্রাথমিক আর দ্বিতীয় পর্যায়ে বা মাধ্যমিক, ক্লিয়ার, মাধ্যমিক শিল্প। সো দেখো প্রাথমিক শিল্প কোনগুলা, যেগুলা কি হয়, যেগুলা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে, আমরা সরাসরি কি করি না, ইউজ করি না, এটা কি পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করি। আর মাধ্যমিক শিল্পটা কি হয়, এটাকে আমরা কি করি, এখানে আমরা এই যে প্রাথমিক শিল্প থেকে প্রাপ্ত অথবা কি বিভিন্ন কাঁচামালকে নিজেদের বুদ্ধি ও শ্রম দিয়ে কি করি, এই যে কি বলি এটাকে, যে কি বলে রিমডিফাই বা মডিফিকেশন করা, ব্যবহার উপযোগী করে তোলা, এইটাই হচ্ছে কি মাধ্যমিক শিল্প, ক্লিয়ার। তো আমরা এটা ইন ডিটেইলস জানবো যে এই মাধ্যমিকের মধ্যে আবার উৎপাদন আছে, হ্যাঁ, উৎপাদনের আবার ক্যাটাগরি আছে বিশ্লেষণ, যৌগিক, হ্যাঁ, প্রক্রিয়া ভিত্তিক, সংযোজন, এগুলো ইন ডিটেইলস পরে স্লাইডগুলোতে আসবে। আমি জাস্ট সাম আপ বলতেছি, শুরুতে তোমার কাছে মনে হতে পারে যে ভাই অল্প অল্প করে বলতেছে, অল্প অল্প করে জাস্ট টাচ দিতেছি, বিকজ তুমি পরে কিন্তু ইন ডিটেইলস পাবা, ক্লিয়ার, ওকে। সো এরপর দেখো যে কি এই মাধ্যমিকের মধ্যে কি আছে, উৎপাদন আছে। উৎপাদন মানে কি, যে প্রকৃতি প্রদত্ত সম্পদে কি করা, যে নিজের বুদ্ধি ও কি শ্রমকে কাজে লাগায় কি করা, মানুষের ব্যবহার উপযোগী উপযোগ সৃষ্টি করা বা পণ্য বা সেবা সৃষ্টি করা, এটাকে বলে উৎপাদন। সো উৎপাদনের ক্যাটাগরি হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণ মানে কি, বিশ্লেষণ বুঝতেছো যে একটা জিনিস থেকে তুমি বেছে বেছে অনেকগুলা জিনিস বাইর করা, ঠিক আছে, বিশ্লেষণ শিল্প। দ্যাট মিনস কি, ধরো তুমি কি আছে, ধরো খনিজ তেল, খনিজ তেল থেকে তুমি কি করবা, যে ধরো এটা একটা খনি, তেলের খনি, এখানে ধরো যে খনিজ তেল একটা জিনিস, আমরা বলতে কি খনিজ তেল। তো এখান থেকে তুমি হয়তো কি করবা, বিশ্লেষণ করলে তুমি কেরোসিন পাবা, অকটেন পাবা, ডিজেল পাবা। তো এই যে তুমি একটা পদার্থ থেকে বিশ্লেষণ করে অনেকগুলো পদার্থ বের করার সুযোগ পাচ্ছ বা করছো, এইটাই বেসিক্যালি হচ্ছে বিশ্লেষণ শিল্প। যৌগিক শিল্প বুঝতেই পারতেছো কি করবা, যে অ্যাড করবা, কি করবা, অ্যাড করবা, একাধিক পদার্থ কি হবে, অ্যাড হবে, অ্যাড হয়ে যে
প্রোডাক্ট উৎপাদন হবে সেটা হচ্ছে কি যৌগিক শিল্প। এরপরে কি প্রক্রিয়া ভিত্তিক, দ্যাট মিনস প্রক্রিয়া মানে কি বলতো, আমরা ম্যানেজমেন্টের সেকেন্ড পেপারে পড়ছিলাম ওই যে নীতি প্রক্রিয়া, তাই না, কর্মী সংস্থানের ওখানে সম্ভবত। সো প্রক্রিয়া কি জিনিস ভাই, না ওই যে কি বলে স্থায়ী আর একার্থক পরিকল্পনা। সো প্রক্রিয়া হচ্ছে কি জিনিস ভাই, প্রক্রিয়া হচ্ছে ধারাবাহিক কাজের সমষ্টি। কি ধারাবাহিক কাজের সমষ্টি, ধারাবাহিক মানে কি স্টেপ বাই স্টেপ, একটার পর একটা হবে, ঠিক আছে। সো যেই শিল্পের কাজগুলো একটার পর একটা হইতে হয় ধারাবাহিকভাবে, এছাড়া আসলে প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব না, এটাকে আমরা প্রক্রিয়া ভিত্তিক শিল্প বলছি। যেমন কি ধরো গার্মেন্টস শিল্প, কিভাবে, এখন তুমি বলবো ভাই গার্মেন্টস শিল্প কিভাবে প্রক্রিয়া ভিত্তিক, ধরো তোমার প্রথমত কি করতে হবে, তোমার জামা বানাইতে হইলে প্রথমত কি লাগবে, সুতা লাগবে, তাই না, সুতা। সুতা বানাইতে হইলে সুতার জন্য কি লাগবে, তুলা। দ্যাট মিনস আমি কি করব, ধরো প্রথমে তুলা চাষ করব, তুলা সংগ্রহ করে এটাকে সুতা বানাবো, দেন আমি কাপড় বানাইতে পারবো। ক্লিয়ার। সো এই যে একাধিক কি প্রক্রিয়া বা কি প্রসেসের মধ্যে আসতেছে, এটাকেই বলতেছে কি প্রক্রিয়া ভিত্তিক শিল্প। আর সংযোজন শিল্পটা কি জিনিস, এইটা হচ্ছে যে আলাদা আলাদা শিল্পে উৎপাদিত জিনিস পার্টস তুমি একসাথে কি করলা, জয়েন করে দিলা, ঠিক আছে। ধরো ইঞ্জিন উৎপাদন, এইটা এক ধরনের শিল্প। আবার ধরো গাড়ির যে বডিটা, এইটা আরেক ধরনের শিল্প। তো তুমি কি করলা যে, অথবা তুমি ধরো যে কি তুমি ট্রেন বানাবা, কি করবা, ট্রেনের বডিটা একটা আরেকটা কারখানায় হবে, এক ধরনের কারখানার কাজ, আর ইঞ্জিনটা আরেক ধরনের কারখানার কাজ, বা এটাকে আমরা আলাদা আলাদা কি বলি, শিল্প বলি, আলাদা আলাদা শিল্প। তো ওখান থেকে আলাদা আলাদা রেডিমেড প্রোডাক্টকে তুমি একসাথে করবা যখন, এইটাকে আমরা কি বলতেছি, সংযোজন শিল্প। ক্লিয়ার। তাহলে ভাই তোমার এটা গেল কিনা, বিশ্লেষণ, যৌগিক, প্রক্রিয়া ভিত্তিক, সংযোজন, হ্যাঁ ক্লিয়ার কিনা বলো। ওকে আচ্ছা, এই বলো তোমরা ক্লিয়ার কিনা একটু বলো। ওকে সবাই একটু বলো যেটা বুঝাইলাম তোমরা বুঝছো কিনা। ওকে আই গেস তোমরা বুঝতে পারছো। বুঝছো কিনা একটু বলো ভাইয়া, তোমরা একটু রেসপন্স করো, না হলে কিন্তু আমি বুঝবো না যে আদৌ তোমরা বুঝতেছো কিনা। ঠিক আছে, আমি আমার মতো হয়তো পড়াই যাবো, এরপরে না বুঝতে দাও। তোমরা তো আমার ক্লাস করছো আগে, যা কি করতে হয় যে তোমাদের রেসপন্স করলে দেন আমি পরের টপিকে যাই, তাই না। ওকে আচ্ছা ওকে আচ্ছা, সো এইটা বুঝতে পারছো। ওকে এবার আসুন নির্মাণ শিল্প। নির্মাণ বলতে আমরা বুঝি যে কোনো কিছু কি করতেছে, রাস্তাঘাট, রোড, হ্যাঁ বিল্ডিং নির্মাণ করতেছি। সো এরকম কনস্ট্রাকশন যে কাজগুলো, এগুলোকে বেসিক্যালি কি বিশ্লেষণটা একটু ভালোভাবে বুঝাই দেন। হ্যাঁ বিশ্লেষণটা বুঝাই দিই। বিশ্লেষণ মানে যে তুমি সংক্ষেপে যেটা মনে রাখবা, এক থেকে অনেক, কি হবে, এক থেকে অনেক। ওকে এখন এক থেকে অনেক বলতে কি বুঝায়, আচ্ছা এই কালারটা মনে হয় সাদার মধ্যে ফুটতেছে না, আমি রেডটা ইউজ করি, ঠিক আছে, সব বাদ দিই। ওকে দেখো কি হবে, এক থেকে অনেক, কি এক থেকে অনেক। ক্লিয়ার। কিভাবে, ধরো তোমার এটা কি আছে, খনিজ তেল। খনিজ তেল তুমি হচ্ছে কি একটা র প্রোডাক্ট পাইছো, হ্যাঁ খনিজ তেল। তো এই তেলটাকে তুমি যদি কি করো, শোধন করো, মানে প্রসেস করো, তাহলে তুমি কি পাবা, এক খনিজ তেল থেকে তুমি কি পাবা, কেরোসিন, কেরোসিন তেল পাবা, কেরোসিন তেল, অকটেন, অকটেন পাবা, ডিজেল পাবা। ঠিক আছে, তাহলে দেখো আগে কি ছিল, একটা ছিল শুধু কি খনিজ তেল, মানে এক প্রকারের ইয়া ছিল, একটা এটা একটা মিক্সচার বলতে পারো যে কি এটা একটা মিক্সচার থাকে। তো এটা থেকে তোমার কি করতে হয়, আলাদা করতে হয়। ধরো যে তোমাকে কি করলো, চাল ডাল সুজি একসাথে মিক্স করে দিল, বললো যে আলাদা আলাদা করা, তো তুমি কি করবে, আলাদা করবে না। এইটাই বেসিক্যালি হচ্ছে কি, এই যে একটা প্রোডাক্ট থেকে তুমি যখন কি করলা, আলাদা আলাদা করে ফেললা, হ্যাঁ এটা হচ্ছে কি আমার বিশ্লেষণ। এটা সাধারণত কি হয় যে ন্যাচারাল জিনিসগুলো থেকে হয় আর কি। ক্লিয়ার।
ওকে শাহরিয়ার ভাই তুমি বুঝছো কিনা একটু বলবা যে কি বলে বিশ্লেষণ শিল্পটা বুঝছো কিনা? ওকে, এটা কি থাকবে? এটা র থাকবে, প্রাকৃতিক জিনিস থাকবে, তাই না? ওকে, এরপরে ধরো আমরা আরো এরকম বিশ্লেষণের ক্ষেত্রে তোমরা কয়েকটা এক্সাম্পল দাও তো কি হইতে পারে। যেমন ধরো আমরা দুধ থেকে কি করতে পারি, দুধ, দুধ থেকে মাখন, ঘি, হ্যাঁ, এরপরে এই টাইপের আরো অনেক কিছু বানাইতে পারি না, যে এটাকে আমরা ইয়া করলে, প্রসেস করলে। ক্লিয়ার? ওকে শাহরিয়ার, আই গেস তুমি বুঝতে পারছো। আর সেবা শিল্প, সেবা শিল্প নির্মাণ তো বললাম যে রাস্তাঘাট নির্মাণ করা, তৈরি করা, এই টাইপের। আর সেবা শিল্প কি আমাদের জীবন মান কি সহজ করার জন্য যে কাজগুলা করা হয়, ঠিক আছে? সেবার ভিতরে ধরো যে পরিবহন সেবা, এরপরে হচ্ছে কি ডাক্তারি সেবা, আইনি সেবা, নানা ধরনের সেবা আছে। ওকে ওকে, শিহাব বলতেছে পর্যায়িতকরণের মতো, হ্যাঁ কাইন্ড অফ, পুরোপুরি বলা যায় না কিন্তু কাইন্ড অফ। ওকে শাহরিয়ার ক্লিয়ার। ওকে শাহরিয়ার ক্লিয়ার মানে আই গেস তোমরা বাকিরা সবাই ক্লিয়ার। আচ্ছা ওকে, এটা হচ্ছে যে ব্যবসায়ের উদ্যোক্তাদের এটা চার্ট, এটা অবশ্য তোমরা পরের ইয়াতেও পাবা, ঠিক আছে? পরের চ্যাপ্টার গুলাতে এক মালিকানাতে তুমি পাবা। এক মালিকানা মানে কি? নামই হচ্ছে এক মালিকানা, মানে মালিক একজন থাকবে। ক্লিয়ার? ওকে, এরপরে কি অংশীদারিতে? অংশীদারিতে কি আমার সর্বনিম্ন সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। আর যদি এটা ব্যাংকিং প্রতিষ্ঠান হয় তাহলে কয়জন হয়? 10 জন। ক্লিয়ার? আর সমবায়ে কি হবে? 20 জন। কি সাধারণ, এটা কি সাধারণ সমবায়। সমবায়ের আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, যে কি কেন্দ্রীয় সমবায় সমিতি, জাতীয় সমবায় সমিতি, তাই না? এগুলা আছে সমবায় চ্যাপ্টারে, তুমি এটা পড়বা। পাবলিক লিমিটেড কোম্পানিতে সাধারণ পাবলিক কি হয়, মানে পাবলিক লিমিটেড বুঝতেছই, তো এটাতে কি হবে? 7 জন থাকবে। আর যদি এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে কি মিনিমাম 2 জন থাকবে। আর প্রাইভেটের সর্বোচ্চ হচ্ছে কি 50 জন। আর এখানে হচ্ছে কি তুমি সর্বোচ্চ যত শেয়ার বিক্রি করতে পারো ততজন। ক্লিয়ার? ওকে আচ্ছা, এখন তোমার এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে যে শিল্প নিয়ে, যে শিল্প কাকে বলে। এই কোশ্চেনটা তোমার ক বা খ যে কোনোতে আসতে পারে, এটা ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু দেখো তোমরা, এটা একটু দেখো। ওকে এটা একটু দেখো। ওকে সো দেখো যে শিল্প কাকে বলে, ঠিক আছে? শিল্প কাকে বলে এই কোশ্চেন আসবে যে কি, তাহলে শিল্প হইতে হলে প্রথমে আমরা কি করি? শিল্পে, শিল্পে কাজকে আমরা জানি যে মানুষ কোনো কিছু তৈরি করতে পারে না। কি করতে পারে না? মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। কি করতে পারে না? সৃষ্টি করতে পারে না। মানুষ যেটা পারে সেটা হচ্ছে কি প্রকৃতি প্রদত্ত জিনিসে উপযোগ সৃষ্টি করতে পারে। সবকিছু ধরো তুমি চেয়ার টেবিল বা যা কিছু বলো, এটা কি ধরো প্রকৃতি প্রদত্ত থাকে। এরপরে এগুলাতে তুমি হয়তো একটু ভ্যালু অ্যাড করো। ধরো খাবারের কথা যদি তুমি বলো যে কি ধরো তুমি বিস্কিট তৈরি করবা হয়তো আটা বা ময়দা বা কোনো কিছু দিয়ে, এটা কি হয় তুমি গম থেকে বা হচ্ছে চাল থেকে করবা, এটা কি প্রাকৃতিক জিনিস। সো এরকম যে কি প্রাকৃতিক সম্পদকে যে উপায়ে রূপগত উপযোগ সৃষ্টি করা, রূপগত মানে কি আকার আকৃতি পরিবর্তন করে, ঠিক আছে, যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে কি বলা হয়? তাকে শিল্প বলা হয়। তাহলে ক খ এর ক্ষেত্রে তুমি এটা পারবা। হ্যাঁ, এবার আসো শিল্পের কি কি বৈশিষ্ট্য। শিল্পে হচ্ছে কি একটি উৎপাদনকারী শাখা, এখানে কি করা হয়? উৎপাদন করা হয়। শিল্প কি করে? উৎপাদন করে, তাই না? এই যে তুমি কি করবা, ধরো তুমি তুলা নিয়ে আসবা, এটাতে কি করে ফেলবা? তুমি এটাতে জামা বানাই ফেলবা। তুমি কাঠ নিয়ে আসবা, কাঠ দিয়ে কি হয়তো ফার্নিচার বানাই ফেলবা। সেটা কি উৎপাদনকারী শাখা, রূপগত উপযোগ সৃষ্টি করে, এই যে আকার আকৃতি পরিবর্তন। এবার কেন্দ্রীভূত কর্ম, এইটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন্দ্রীভূত কর্ম বলতে কি বুঝায়? উৎপাদন জিনিসটা কি হয় বলতো? একটা নির্দিষ্ট জায়গায় এসে কি করা হয়? তৈরি করা হয়। ধরো তুমি সারা দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করবা, কি করবা? সারা দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে তুমি কি করবা? তোমার কি প্রোডাকশন হাউসে নিয়ে আসবা। উৎপাদন হচ্ছে কি একটা কেন্দ্রীভূত কর্ম, হ্যাঁ। আর হচ্ছে বন্টন বা বাণিজ্য বা যেটা বলি এটা হচ্ছে কি বিকেন্দ্রীভূত কর্ম, ঠিক আছে? কি হয়? উৎপাদনের পরে তুমি কি করবা? পণ্যটা যখন উৎপাদন হয়ে যাবে তখন কি করবা? আবার সারা দেশে প্রোডাক্টগুলো তুমি কি করবা? ছড়াই ছিটাই দিবা, বিক্রি করে দিবা। এই জন্য বলে উৎপাদন হচ্ছে কি, সরি শিল্প হচ্ছে কি একটা কেন্দ্রীভূত কর্ম, মানে তুমি এক জায়গায় সব কাঁচামাল
এনে তুমি এখানে উৎপাদন করবা। এই জন্য কি কাজটা এক জায়গায় হইতেছে বিধায় এটা কেন্দ্রীভূত বলতেছে। আর বিক্রয় কাজটা বা বন্টনের কাজটা কি হয়, বিকেন্দ্রীভূত হয়। ক্লিয়ার? ওকে। অধিক পুঁজি ও ঝুঁকি, এটা তো জানোই যে কি শিল্পের কাজ করতে গেলে তোমার ইনভেস্টমেন্ট অনেক থাকে, ঝুঁকি থাকে, লস হওয়ার অনেক কিছু, অর্থনৈতিক উন্নয়নে প্রবেশদ্বার। তো আমরা বলি এই যে কি ব্যবসা বা শিল্পের কাজ করলে কি হবে, তোমার সহজেই তুমি কি বড়লোক হইতে পারবা, তাই না? ওকে। তো এখানে বলছে কি প্রক্রিয়া অনুসারে হচ্ছে কি শিল্প, প্রাথমিক শিল্প বা প্রথম পর্যায়ের শিল্প, মাধ্যমিক বা হচ্ছে কি দ্বিতীয় পর্যায়ের শিল্প। তো প্রাথমিক পর্যায়ের শিল্প কোনগুলো ভাইয়া? প্রাথমিক পর্যায়ের শিল্প হচ্ছে কোনগুলা, যেগুলা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার হয়। যেমন কি প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, এই নামগুলা তো শুনছো, তাই না? এগুলা দিয়ে কিন্তু কোশ্চেন আসে, প্রজনন আর নিষ্কাশন। তো এখান থেকে তোমার সৃজনশীলও আসে, তোমার এমসিকিউ আসে। তোমার বলবে যে নিচের কোনটি প্রথম পর্যায়ের শিল্প অথবা প্রাথমিক শিল্প। ক্লিয়ার? ওকে। এরপরে বলবে যে মাধ্যমিক স্তরের, নিচের কোনটি মাধ্যমিক স্তরের শিল্প বা হচ্ছে কি দ্বিতীয় স্তরের শিল্প। তো দ্বিতীয় স্তরে কি কি আছে? উৎপাদন শিল্প আছে, নির্মাণ শিল্প আছে, সেবা শিল্প আছে। তো এগুলো হচ্ছে কি আমার দ্বিতীয় স্তরের শিল্প। ক্লিয়ার? সো দেখো যে প্রাথমিক শিল্প সৃষ্টিকর্তা প্রদত্ত প্রকৃতি সবকিছুই প্রাথমিক শিল্প। সৃষ্টিকর্তা প্রদত্ত সবকিছু মানে কাঁচামাল থেকে শুরু করে সবকিছু কি করা হয়, প্রাথমিক শিল্পের আন্ডারে তুলনা করা হয়। কিন্তু বেসিক্যালি আমরা যে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি সেটা হচ্ছে কি একটা প্রজনন, একটা নিষ্কাশন, এই দুইটা ক্যাটাগরি মেইনলি আছে। হ্যাঁ, মানে আমরা যে পাঠ্য বই আছে এটাতে। ওকে। প্রাথমিক শিল্পের দ্রব্যগুলোকে সংমিশ্রণ, পৃথকীকরণ, রূপান্তরের মাধ্যমে অধিক উপযোগী শিল্পকে কি বলে? মাধ্যমিক শিল্প। মানে আমরা কি করি, প্রকৃতি প্রদত্ত কাঁচামালকেই তো আমরা শিল্প বলতেই বেসিক্যালি মাধ্যমিক শিল্পকে বুঝি। আমরা যে শিল্পের সংজ্ঞাটা পড়ি যে কি যে প্রকৃতি প্রদত্ত সম্পদকে যে উপায়ে রূপগত আকার কি উপযোগ সৃষ্টি করা হয়, এটা বেসিক্যালি মাধ্যমিক শিল্পকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরো আমাদের কি হয়, আমাদের দেখবা অংশীদারের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, তাই না? কিন্তু অংশীদার বলতে আমরা সাধারণত কি সাধারণ অংশীদারের ডেফিনেশনটাকে কি করি বলে থাকি। এরপরে ধরো তুমি যদি সমবায় সমিতির কথা বলো, সমবায় সমিতির কথা বলো, দেখবে যে অনেক ক্যাটাগরি আছে, কিন্তু আমরা একটা বেসিক স্ট্যান্ডার্ড নিই, তাই না? এই আর কি। তো এখানে কি হয় যে আমরা যে মাধ্যমিক শিল্পটা বলি এটা বেসিক্যালি শিল্পের যেই সংজ্ঞাটা বলি এটা বেসিক্যালি মাধ্যমিক শিল্পের সংজ্ঞা। এটা জাস্ট জানার জন্য বললাম, এটা তোমার পরীক্ষাতে যে লাগবে ব্যাপারটা এমন না, জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি, ইনফরমেশন। ওকে। তো শিল্প ব্যবসায় উৎপাদন করে সেখানে শিল্প প্রাকৃতিক সম্পদ আহরণ করে শিল্প উৎপাদন, এগুলা প্যারা না, এগুলো তুমি পারবা। শিল্প কি করে? রূপগত উপযোগ সৃষ্টি করে, এটা তো তুমি জানো, তাই না? ওকে। আচ্ছা, ওকে। এবার আসো আমরা একটু ডিটেলসে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা মানে ডিটেলসে যাচ্ছি। সো এখন দেখো যে প্রাথমিক শিল্প কোনগুলা। তো প্রাথমিকে ভাই আমি একটু আগে বলছি প্রাথমিকে কি আছে? প্রজনন আর নিষ্কাশন। ঠিক আছে? প্রজনন মানে কি ভাই? এরা কি হবে? এরা কি হবে? এরা বেসিক্যালি কি হবে? পুনরায় আমরা উৎপাদনের কাজে এদেরকে লাগাবো। কি বলবো? এই দেখো, এই শিল্প উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদন কার্যে ব্যবহৃত হয়। আর নিষ্কাশন শিল্পটা কি হবে? এটা হচ্ছে যে প্রকৃতি থেকে আহরণ করা হয়, যা সবকিছু হচ্ছে কি আমার নিষ্কাশন শিল্প। সো এখানে দেখো ডিফারেন্সটা বুঝো একটু। ক্লিয়ার? ওকে। দেখো যে এখানে ডিফারেন্সটা কি, তোমার এখান থেকে কিন্তু সিকিউ আসবে ভাই, এমসিকিউ আসবে, একটু ভালোভাবে মনোযোগ দিবা, এটা বুঝো কনসেপ্টটা। এখানে কি হবে? প্রজনন শিল্প কি হবে? আমি ধরো এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলাম যেটা কি হবে সরাসরি ব্যবহৃত হবে না, এটাকে আমি আবার পুনরায় নার্চার করে এটাকে কি করব, আরো গ্রো করব। ঠিক আছে? তো এখানে যেমন কি ধরো নার্সারি, নার্সারি বলতে কি বুঝাই? ওই যে প্লে নার্সারিতে পড়ে যে বাচ্চারা, ব্যাপারটা ওইটা ওই নার্সারি। এই নার্সারি বলতে এখানে ওই যে কি গাছপালা বিক্রি করা হয় না, ছোট 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 গাছ। ঠিক আছে? সো গাছের চারা বিক্রি করা হয় যেটাকে, এটার বাংলা শব্দটা কি আসলে ইংরেজি ইউজ করতে করতে বাংলা আসলে অনেক কিছুই ভুলে গেছি, বুঝছো? ধরো কি চারা গাছ যেখানে কি করা হয়, ক্রয় বিক্রয় করা হয়, এটাকে নার্সারি বলে। তো চারা গাছটা কি করা হয়? চারা গাছটা কি খেয়ে ফেলা হয় বা কিছু করা হয় না, এটাকে কি করা হয় আমরা আবার এটা কি করে পরিচর্যা করে ওরা কি করে বীজ থেকে চারা উৎপাদন করে, এরা কিন্তু এটা আবার কি করে বিক্রি করে। বিক্রি করলে ওখান থেকে ওইটাকে আমরা আবার কি করি চাষবাস করে বড় কি করি গাছে রূপান্তর করি। পোল্ট্রি ফার্ম, পোল্ট্রি ফার্ম এটা কি জিনিস বলতো?
বা হচ্ছে হ্যাচারি। ধরো হ্যাচারি, হ্যাচারিতে কি করা হয়? হ্যাচারি হচ্ছে মাছের পোনা। এক ধরনের ব্যবসায়ী আছে যারা কি করবে, শুধু মাছের পোনা উৎপাদন করবে। কি করবে? মাছের পোনা উৎপাদন করবে। পোনা উৎপাদন করে এরা অন্য আবার কি, যারা মাছ ব্যবসায়ী আছে তাদের কাছে বিক্রি করে দিবে। যারা হচ্ছে যাদের ফিশারি আছে আর কি, তারা এটাকে আবার পরিচর্যা করে বড় মাছে রূপান্তর করবে। সো যারা পোনা মাছ উৎপাদন করে এরা কিন্তু বড় মাছ রূপান্তর করে, এদের কাজ শুধু পোনা পর্যন্তই। তাহলে কি এই পোনাটা কিন্তু আমরা খেয়ে ফেলি না, ফেলি না, এটা কি করি? আবার নার্চার করে বড় করি। ক্লিয়ার? ওকে। পোল্ট্রি ফার্ম সেম, এক ধরনের ব্যবসায়ী আছে যারা শুধু বাচ্চা ফুটায়। কি করে? বাচ্চা ফুটায় অন্যান্য খামারের কাছে কি করে? এই বাচ্চাগুলা বিক্রি করে। আবার অন্যরা কি করে? যারা কিনে নিয়ে আসে ওরা এটাকে নার্চার করে বড় মুরগিতে রূপান্তর করে বিক্রি করে। ঠিক আছে? তাহলে এখানে কি হইতেছে? আমি আলটিমেটলি কিন্তু ইউজ করতেছি না, প্রথমবারই ইউজ করে ফেলতেছি না, এটা কি করতেছি? আবার পুনরায় উৎপাদনের কাজে লাগাচ্ছি। ক্লিয়ার? সো এখান থেকে তোমার কোয়েশ্চেন কিভাবে আসবে? তোমার মনের কোয়েশ্চেন এটাই যে কোয়েশ্চেন কিভাবে আসবে, তাই না? সো এই কোয়েশ্চেন আসবে ভাই এভাবে যে বলবে নিচের কোনটি প্রজনন শিল্প, এমসিকিউ। ঠিক আছে? বলবে যে নিচের কোনটি প্রজনন শিল্প। সো প্রজনন শিল্প সাধারণত তোমার কোয়েশ্চেন আসলে এই তিনটা দিয়েই আসে, এক্সাম্পল অপশনে দেওয়া থাকে। সো তিনটা তুমি ঠাটা মুখস্থ করে ফেললেই হবে, আর বুঝলে তো যে কোনো কিছু দিলেই তুমি পারবা। হ্যাঁ, এটা কি নার্সারি, পোল্ট্রি ফার্ম, হ্যাচারি এগুলা দিয়ে আসে সাধারণত। আর ডেফিনেশনটা বুঝলে তোমার কি হবে, যে কোনো এক্সাম্পল দিলে তুমি পারবা। ওকে, এটা গেল হচ্ছে কি এমসিকিউ। এবার সিকিউতে কিভাবে আসবে? সিকিউ তো বলবে যে জনাব করিম, হ্যাঁ জনাব করিম কি করলো, যে ধরো যে কি নিউ মার্কেট থেকে দুইটা কি করলো, বা হচ্ছে কি তার বাগান করা, ফুলের বাগান করার উদ্দেশ্যে 100 পিস গাছের চারা নিয়ে আসছে নিউ মার্কেট থেকে। ঠিক আছে? তাহলে এটা এই কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? তাহলে এটা কি হবে ভাই? এটা হচ্ছে কি প্রাথমিক শিল্পের মধ্যে কি প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। তাহলে কি নার্সারি থেকে যদি কেউ গাছ নিয়ে আসে, তাহলে এই গাছটা কি করবে? সে আবার বাগানের জন্য যেহেতু নিয়ে আসে, কি করবে? সে বাগানে এটা উৎপাদন করবে। ক্লিয়ার? তাহলে এই টাইপের আসবে। অথবা বলবে জনাব করিম, হ্যাঁ একজন মাছ ব্যবসায়ী, সে কি করলো? তার পুকুরে মাছ চাষের জন্য জনাব কি মোকলেস থেকে কি 10,000 টাকার মাছের পোনা কিনছে। তাহলে এটা কোন শিল্পের অন্তর্ভুক্ত? এটা কি ভাই প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এবার আসো যে ভাই নিষ্কাশন শিল্প কি জিনিস। তো এটা বলছে কি প্রকৃতি থেকে যদি সম্পদ আহরণ করে, দ্যাট মিনস কি এখানে তোমার প্রকৃতিতে রেডিমেড জিনিস থাকবে, তুমি এটা কি করবা? তুলবা, সংগ্রহ করবা। ক্লিয়ার? তো এখানে দেখো যে কি এক্সাম্পল গুলা দেখো, এক্সাম্পল গুলো বুঝলে হবে। যেমন সমুদ্র থেকে কি করা? সমুদ্র থেকে মাছ আহরণ করা, সমুদ্র বা নদ নদী থেকে। তুমি এই হ্যাচারি আর এই সমুদ্রের মাছের কি ব্যাপারটা আলাদা। কেন? তুমি এই হ্যাচারির যে মাছ তুলতেছো, হ্যাচারি থেকে মাছ সংগ্রহ করে তুমি কি করবা? এটা আবার ফিশারিতে মাছটা চাষ করবা। কিন্তু সমুদ্র থেকে যে মাছ নিতেছো, এটা তুমি কি করবা? অবশ্যই কনজিউম করবা, তাই না? এরপরে ধরো যে কি এই যে তুমি খনিজ সম্পদ আহরণ, এটা হতে পারে সোনা, হ্যাঁ এটা হতে পারে কয়লা, এটা হতে পারে তেল, যে কোনো কিছু খনিজ সম্পদ। তো এটা তুমি কি করবে? এটা ইউজ করবা। ক্লিয়ার? সো জল সম্পদ, এরপরে কি বন থেকে ধরো যে কি সুন্দরবন থেকে কাঠ সংগ্রহ করছে অথবা মধু সংগ্রহ করছে, তাহলে এটা কি হবে? এটা অবশ্যই কি হবে? নিষ্কাশন হবে। ক্লিয়ার? তাহলে ধরো যে কি বলতে পারে, ধরো এক্সাম্পল সিকিউতে কিভাবে আসবে, এমসিকিউতে এইভাবে আসবে যে নিচের কোনটি নিষ্কাশন শিল্প, তাই না? সো এগুলো আসবে। সিকিউতে তোমার উদ্দীপকটা কিভাবে থাকতে পারে, যে বলতে পারে কি জনাব রহিম একজন জেলে, সে কি সারা বছর বঙ্গোপসাগর থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। তাহলে এই জনাব রহিমের কাজটা কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? কি হবে? কি হবে বলতো? এই সে যে সারা বছর বঙ্গোপসাগর থেকে মাছ ধরে, তাহলে কি সমুদ্র থেকে মাছ ধরলে ভাই এটা কি হবে বলো? সমান আনসার করো, দ্রুত আনসার করো, দ্রুত, লেট করা যাবে না, লেট করলেই দেরি হবে, বুঝছো? সময় নাই, সময় নাই ভাইয়া। ওকে ভাইয়া 9-10 ক্লাস করান? কি ক্লাস? না এডুকেশনে আপাতত 9-10 এর ক্লাস করানো হচ্ছে না ভাই, আপাতত এইচএসসির ক্লাসই আছে। ওকে।
এই একটু বলো না, তোমরা একটু দ্রুত রেসপন্স করো, কি হবে? আচ্ছা ওকে, তাহলে কি ভাই এটা কি হবে? নিষ্কাশন হবে। ক্লিয়ার? তাহলে এই দুইটা বুঝছো কিনা বলো তো? তোমাদের কোনো কনফিউশন আছে? তোমাদের কোনো কোয়েশ্চেন আছে যে প্রাথমিক শিল্পের যে দুইটা পার্ট, এটাতে কোনো কোয়েশ্চেন আছে বলো তো? কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে কি? আই গেস নাই, আশা করি কারো নাই। ঠিক আছে, ওকে। হ্যাঁ, হাসান শেখ আনসার করছে হচ্ছে যে কি নিষ্কাশন শিল্প। ওকে, প্রয়োজন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আই গেস তোমরা বুঝতে পারছো। এবার আসো যে মাধ্যমিকে। তো মাধ্যমিকে আসলে তুমি যেটা দেখবা যে কি উৎপাদন বা প্রস্তুত শিল্প। সো এখানে কি হবে? এখানে আমরা প্রকৃতি প্রদত্ত সম্পদে কি করব বলতো? শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে কি করব? যন্ত্রের সাহায্যে কাঁচামালকে কি করব বলতো? মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করব। ঠিক আছে? সো যেমন কি কলম উৎপাদন করা, গার্মেন্ট শিল্প ইত্যাদি ইত্যাদি, চিনি শিল্প বা অন্যান্য যে ধরনের শিল্প আছে। তো তোমরা উৎপাদনের মধ্যে আবার ক্যাটাগরি আছে না? কি যৌগিক, এরপরে কি বিশ্লেষণ, যে ক্যাটাগরি গুলো আছে এগুলা। হ্যাঁ, সো এটা হচ্ছে কি, এটা তুমি ডিটেলসটা পাবা একটু পরে। এরপরে কি ধরো মাধ্যমিকে কি আছে? মাধ্যমিকে মূলত এই যে এটা আছে, উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ আর সেবা শিল্প, তিনটা। আবার এই উৎপাদনের মধ্যে আবার 4টা-5টা ক্যাটাগরি আছে। কারো বইতে 4টা আছে, কারো বইতে 5টা আছে। তোমাদের বইতে কয়টা আছে বলো তো? ওকে, এবং উৎপাদনে এখানে আছে কি বিশ্লেষণ শিল্প, বিশ্লেষণ। এরপর হচ্ছে কি যৌগিক, যৌগিক। এরপরে কি আছে? তোমাদের বইতে কয়টা আছে? কোথাও কোথাও হচ্ছে কি 4টা আছে, কোথাও কোথাও 5টা আছে। ঠিক আছে, তোমাদের কি আছে সেটা বলো। ওকে, হ্যাঁ, ওকে। আচ্ছা, তোমরা কি কমেন্ট করো না, নাকি কমেন্ট পরে আসে? আমি ঠিক বুঝি না। ঠিক আছে, ওকে। তার কি বিশ্লেষণ, যৌগিক, আর কি আছে? প্রক্রিয়া আছে, তাই না? প্রক্রিয়া, প্রক্রিয়া ভিত্তিক। আরেকটা আছে কি সংযোগ, তাই না? ওকে। আবার কোথাও আছে হচ্ছে কি সংযুক্ত, মানে একই জিনিস কাইন্ড অফ, কিন্তু একটু বেসিক পার্থক্য আছে। ঠিক আছে, ওকে। সংযোজন, হুম, ওকে। সো কি হয়? এগুলো তো আমি শুরুতে যে চার্ট দেখাইছিলাম ওখানে ব্যাখ্যা করছি, এরপর আবার করব, সমস্যা নাই। তাহলে তোমার যদি এমসিকিউতে আসে কি বলবে? নিচের কোনটি মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের শিল্প? মেইন শিল্প কি? উৎপাদন, নির্মাণ আর সেবা পরিবেশক। উৎপাদনের আন্ডারে হচ্ছে কি এগুলা। ক্লিয়ার? ওকে। সো অনেক জায়গায় হচ্ছে কি এই একইভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। আমার বইয়ে 5টা। কি কি তোমার বইতে কি কি আছে বলো তো? সংযুক্ত কি আছে? সংযুক্ত, সংযুক্ত। ওকে, অর্পা তোমারটা দেখতেছি। হ্যাঁ, সংযুক্ত কি আছে? অনেক বইতে আমি সংযুক্ত দেখি নাই, আবার অনেক বইতে সংযুক্ত দেখছি। সংযোজন পর্যন্ত আছে মোটামুটি সবগুলা বইতেই। ঠিক আছে, ওকে। তো এখানে তুমি এক্সাম্পল গুলা দেখবা। এখানে তোমার এমসিকিউ আসবে প্রধানত, যে বলবে তোমার নিচের কোনটি উৎপাদন বা প্রস্তুত শিল্প। ঠিক আছে, এরপর বলবে নিচের কোনটি নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প মানে বুঝতেছো রাস্তাঘাট, বাঁধ, হ্যাঁ, এগুলা করবে। যে শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে কি হয়? বিভিন্ন নির্মাণ কাজ করা হয়। সেবা কি? যেগুলো মানুষের জীবনযাত্রা সহজ করে, যেমন কি গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, ব্যাংক, বীমা ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? ওকে। সো আচ্ছা, সো দেখো বিশ্লেষণ শিল্প, এখানে যদি একটু দেখো যে কি হবে, এক শিল্প একই পদার্থ হতে বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন সামগ্রী তৈরি করা। হ্যাঁ, সো যে এটা তুমি সংক্ষেপে কিভাবে মনে রাখবা?
কিভাবে মনে রাখবা? এটাই সংক্ষেপে মনে রাখবা কি, এক থেকে অনেক। কি হবে? এক থেকে অনেক। ক্লিয়ার? এক থেকে অনেক। এরপরে আসো যে যৌগিক শিল্প কি হবে? পৃথক পদার্থের সংমিশ্রণে নতুন দ্রব্য তৈরি করা হবে। এটা কি হবে? অনেক পদার্থ থেকে এক। কি হবে? এটা হবে অনেক থেকে এক। ক্লিয়ার? এখানে দেখো বিশ্লেষণে কি আছে, যেমন খনিজ তেল পরিশোধনের মাধ্যমে কি পেট্রোল, কেরোসিন, ডিজেল ইত্যাদি পাইতে পারো। যেমন কয়লা থেকে তুমি কি পাইতে পারো, যে কোক কয়লা, ন্যাপথলিন, আলকাত্রা ইত্যাদি। সো এই টাইপের এক্সাম্পল থাকলে তোমার ধরো কোশ্চেন আসতে পারে যে কি, ধরো XYZ লিমিটেড কোম্পানি, তারা কি করছে, যে তারা সমুদ্রের তলদেশ থেকে কি করে, যে খনিজ পদার্থ উত্তোলন করে বা খনিজ তেল উৎপাদন কি উত্তোলন করে, উৎপাদন তো না, উত্তোলন, উত্তোলন করে। সো তারা ওই খনিজ তেল থেকে তারা কি করলো, তারা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ওখান থেকে পেট্রোল, কেরোসিন ইত্যাদি ইত্যাদি পাইলো। তাহলে এটা কোন ধরনের শিল্প? ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আসবে। তাহলে এটা কি হবে ভাই? বিশ্লেষণ শিল্প। ওকে, এরপরে দেখো যে যৌগিক শিল্প। যৌগিক শিল্পটা কি হবে ভাই? একাধিক মানে আলাদা আলাদা পদার্থ মিক্স করে কি হবে, একটা প্রোডাক্ট তৈরি হবে। ক্লিয়ার কিনা? তোমরা বুঝতেছো কিনা বলো? তোমাদের কোনো কোশ্চেন থাকলে ভাই করো, কোনো কোশ্চেন থাকলে করে ফেলো ভাইয়া, কোনো কোশ্চেন থাকলে করে ফেলো, আমি তোমাদের ওকে। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখো কি হবে, এখানে কি হবে, পৃথক পৃথক পদার্থ মানে একাধিক পদার্থ থেকে তোমার কি হবে, একটা প্রোডাক্ট উৎপাদন হবে। ধরো চুন, চুন যেরকম কি হয়, বা এই ধরো ইস্পাত, সিমেন্ট, সার, হ্যাঁ, এই সারটা কি হয়, একাধিক পদার্থ মিক্স হয়ে কি হয়, সার উৎপাদন করা হয়। ওকে, ওকে, দেখো তাহলে আচ্ছা তো ওকে, আফির কি আরিফা জান্নাতুল এর সাথে ক্লাস করি। ওকে, না আচ্ছা, এই বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া? তাবাসসুম ইসলাম তৃষা, কোশ্চেন নাই। তোমাদের কোশ্চেন থাকলে তোমরা করো, বুঝছো? তোমাদের কোশ্চেন যদি থাকে ভাইয়া করে ফেলবা, তাহলে কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই জায়গাগুলোতেই একটু কনফিউশন থাকবে, যে বিশ্লেষণ, যৌগিক, এরপরে প্রক্রিয়া, সংযোজন, সংযুক্ত, ঠিক আছে, এগুলোতেই তোমাদের কি থাকবে, একটু কনফিউশন থাকবে। ওকে, ওকে, আচ্ছা, ক্লিয়ার বলছে। সংযোজন শিল্পটা বলেন। হ্যাঁ, সংযোজনে যাইতেছি, আসতেছি। এবার দেখো, ওকে, তাহলে এখানে কি হয়, যৌগিকটা একটু বুঝো, তাহলে কি হবে, অনেকগুলো এখানে, যেমন ধরো ওই যে আমরা ইউরিয়া সার বলতেছিলাম, ইউরিয়া সার কিভাবে তৈরি হয় জানো তো? ইউরিয়া সারে আমার লাগে কি বলতো, নাইট্রোজেন। কি লাগে? নাইট্রোজেন, পটাশিয়াম, এরপরে কি ক্যালসিয়াম অর সামথিং। সো কি হয়, এখানে একাধিক পদার্থ মিলে ইউরিয়া সার উৎপাদন হইতেছে। এরপরে ধরো যে আমরা পারফিউম মারি না, পারফিউম কি, এটা কি একক কোনো কিছু না, এখানে অনেকগুলো পদার্থ একসাথে মিক্স করে বিক্রিয়া করে কি করা হয়, নতুন একটা জিনিস। বা এই যে আমরা সাবান তৈরি করি, যে এখানে কি হয়, আলাদা আলাদা জিনিসকে কি করা হয়, একসাথে মার্চ করে, পদার্থগুলোকে মার্চ করে কি করা হয়, একটা প্রোডাক্ট তৈরি করা হয়। ক্লিয়ার? তাহলে তোমার যৌগিক আর বিশ্লেষণটা গেল। এখানে কিন্তু আলাদা কোনো পণ্য না, কি পদার্থ, দ্যাট মিনস কি এখানে রাসায়নিক বিক্রিয়ার ব্যাপার স্যাপার থাকে, বুঝতে পারছো? এটা আলাদা কোনো প্রোডাক্ট না। ধরো ইউরিয়া, হ্যাঁ, তৈরির জন্য তোমার নাইট্রোজেন, পটাশিয়াম, এগুলো আলাদা প্রোডাক্ট না, এগুলো কি পদার্থ। ওকে, এবার আসো প্রক্রিয়া ভিত্তিক। সো প্রক্রিয়া ভিত্তিক কি ভাই? প্রক্রিয়া ভিত্তিক তো জানো যে এই শিল্পে কাঁচামাল কি হবে, বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। যেমন ধরো ওই যে কি তুলা হতে বস্ত্র, প্রথমে কি তুলা হবে, এরপরে সুতা হবে, এরপরে কাপড় হবে, তাই না? এরপরে ধরো পাট হতে ব্যাগ বা অন্যান্য যে প্রোডাক্ট তৈরি করা, তাহলে পাট থেকে আবার ওই যে পাটের সুতা, এরপরে কি যে কোনো প্রোডাক্ট। আখ হতে চিনি, আখ, এরপরে এটাকে রসে রূপান্তর করবা, এটাকে জাল দিবা, জাল দিয়ে পরে চিনিতে রূপান্তর করবা, তাই না? সো এইগুলো কি হচ্ছে, যে ধারাবাহিক প্রক্রিয়া ফলো করলে এটাকে আমরা বলতেছি কি প্রক্রিয়া ভিত্তিক শিল্প। এবার আসো সংযোজন। সংযোজন জিনিসটা কি? সংযোজন জিনিস হচ্ছে
অন্য শিল্পে উৎপাদিত উপকরণ একত্রকরণ। দ্যাট মিনস এখানে কি থাকবে, রেডিমেড প্রোডাক্ট, রেডিমেড প্রোডাক্ট। ধরো এখানে কি হবে, একাধিক রেডিমেড প্রোডাক্টকে মার্চ করে তোমার কি হবে, একটা নতুন পণ্য তৈরি হবে। যেমন ধরো তুমি কি ওই যে ট্রেনের কথা বললাম, ট্রেনের বগি এক ধরনের শিল্পের কাজ, ট্রেনের ইঞ্জিন আরেক ধরনের শিল্পের কাজ। তাহলে কি করবে, ধরো তুমি কি জাপান থেকে ধরো তুমি ট্রেনের কি করলা, বগিটা নিয়ে আসলা, চীন থেকে তুমি ট্রেনের কি করলা, ইঞ্জিনটা নিয়ে আসলা। দুইটা টোটালি আলাদা সেগমেন্ট, কিন্তু দুইটাই কি রেডি প্রোডাক্ট, ঠিক আছে। সো এই দুইটা রেডি প্রোডাক্টকে কি করলা, একসাথে মার্চ করে তুমি যেই প্রোডাক্টটা তৈরি করতেছো নতুন, এটাই হচ্ছে কি আমার সংযোজন শিল্প। দ্যাট মিনস জাস্ট অ্যাড করা। এখন সংযোজন আর যৌগিকের পার্থক্যটা বুঝছো, এখানে কি আলাদা কিন্তু প্রোডাক্ট ছিল না, এটা কি ছিল, পদার্থ ছিল। কি ছিল, পদার্থ ছিল। অর্পা তুমি বুঝছো কি না সংযোজন শিল্পটা, দ্যাট মিনস এখানে কি হবে, রেডিমেড প্রোডাক্ট থাকবে। যেমন কি ধরো মোটর গাড়ি, মোটর গাড়ির কি হয়, বডি এক শিল্পের কাজ, ইঞ্জিন আর এক শিল্পের কাজ, ঠিক আছে। এই যে রেল ইঞ্জিন, এরপর রেডিও, কম্পিউটার, হ্যাঁ। এরপরে ধরো যে মোবাইল ফোনে যদি বলি, মোবাইল এক ধরনের শিল্পের কাজ, বডিটা, ব্যাটারিটা আরেক ধরনের কাজ। এরপর এটা যে চিপ গুলা থাকে, মানে ভিতরের যেই ফাংশনাল কাজগুলো থাকে, এটা আরেক ধরনের শিল্পের কাজ। ওকে, বলছে ভাই এই অধ্যায় থেকে কয়টা, দুইটা তো আসবে মিনিমাম। ওকে, এবার দেখো সংযুক্ত শিল্প। সংযুক্ত শিল্প কি, যে শিল্প ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিল্প প্রক্রিয়ার একই সাথে সমন্বয় ঘটে তাকে কি বলে, লৌহ ইস্পাত শিল্প বলে, ঠিক আছে। আবার এটার আরো একটা সহজ ব্যাখ্যা আছে, যে কি সংযুক্ত মানে কি, একটা আরেকটার সাথে রিলেটেড। ওকে, কি হবে, ধরো যেমন কি চামড়া শিল্পের কথা যদি বলি, এটা একটা ইভেন্ট হইলে আরেকটা ইভেন্ট তৈরি হবে। তোমার চামড়া পাইতে হইলে আগে কি করতে হবে, তোমার গরু আগে জবাই দিতে হবে, তাই না, এরকমটা অনেকটা। তো এখানে যেটা বলছে কি, যে শিল্প ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিল্প প্রক্রিয়া একই সাথে সমন্বয় ঘটে, যেমন লৌহ ইস্পাত শিল্প, এগুলো কি হয়, একসাথে মার্চ করার একটা বিষয় থাকে। ক্লিয়ার? ওকে, সো অনেক বইতে হচ্ছে কি শুধু সংযোজন পর্যন্ত আছে, সংযুক্ত নাই অনেকের বইতে, আবার অনেকের বইতে আছে। সো যার বইতে নাই তার তো নাই, বাট যাই না রাখো, কোশ্চেন যে কোনো ভাবে আসলে যেন তুমি কি করতে পারো, পারো। ক্লিয়ার? ওকে, আচ্ছা, ওকে, বুঝছো? তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে, অর্পা বা শিহাব বা যে কেউ, এনিওয়ান এলস? যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু করো ভাইয়া, কোয়েশ্চেন করে ফেলো। কোয়েশ্চেন করতে হবে বেশি বেশি, ঠিক আছে। ওকে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আই গেস কোয়েশ্চেন নাই। অর্পা বলছে বুঝছি, বাকিরাও আশা করি বুঝছো। ওকে, আচ্ছা, বুঝতে পারছো। আমার ফোনে কমেন্ট তোমাদের দেখাইতেছে না কেন জানি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে কিছু এক্সাম্পল দিছে, দেখো কিছু এক্সাম্পল মানে কোনটা কি হবে। ভাই আমার বইতে সমন্বিত শিল্প, ওই একই সমন্বিত মানে বুঝতেছি তো, মিক্সচার, মিক্সড। ওকে, দেখো মোবাইল কারখানা, হ্যাঁ মোবাইল কারখানা কি হবে, সংযোজন শিল্প। কিন্তু টেলিফোন সেবা পরিবেশক শিল্প। দেখো মোবাইল কারখানা মানে কি, এখানে কি হবে, মোবাইলের বিভিন্ন পার্টস উৎপাদন হবে। এরপরে কি মোবাইলে আমরা বলছি কি, ধরো যে ব্যাটারিটা এক শিল্পের কাজ, এরপর চিপ গুলো এক শিল্পের কাজ, বডিটা, বডি শেল বা যদি ব্যাক কভার বলো, এটা আরেক শিল্পের কাজ। দ্যাট মিনস এটা কি সংযোজন। কিন্তু টেলিফোন, টেলিফোন কি জিনিস, টেলিফোন আমরা কি সেবার আন্ডারে পড়ে, তাই না, যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। মাছ চাষ করা, চাষ করা কি হবে, প্রজনন। কিন্তু মাছ ধরা এটা কি উত্তোলন।
বা নিষ্কাশন শিল্প। ইস্পাত শিল্প কি? যৌগিক শিল্প। লৌহ ও ইস্পাত শিল্প সংযুক্ত। দেখো ইস্পাত হচ্ছে কি একক, ঠিক আছে, এটা হচ্ছে কি যৌগিক। এখানে একাধিক পদার্থ মিলে কি হয়, একাধিক পদার্থ মিলে একটা ইস্পাত হইতেছে। কিন্তু লৌহ ইস্পাত মানে কি, লৌহ একটা শিল্প, হ্যাঁ, আবার ইস্পাত একটা শিল্প। এটা যখন একসাথে কি করা হয়, কাজ করে, এটাকেই বলে সমন্বিত বা সংযুক্ত শিল্প। ক্লিয়ার? ওকে, তাহলে লৌহ ইস্পাত কি ভাই? সংযুক্ত শিল্প। আখ সংগ্রহ করা কি? কৃষি শিল্প। আবার হচ্ছে কি আখ হতে চিনি হইলে প্রক্রিয়া ভিত্তিক হবে, ঠিক আছে। আখ চাষ করা হইলে কি হবে? কৃষি শিল্প হবে। বিশ্লেষণ শিল্প ও যৌগিক শিল্প সম্পর্ক বিপরীতমুখী। বিশ্লেষণে কি করা হয়? আমরা বলছি কি এক থেকে অনেক। আবার যৌগিক কি বলছি? অনেক থেকে এক, মানে কি অনেকগুলো পদার্থ একসাথে মিলে নতুন একটা প্রোডাক্ট হবে। কৃষি শিল্পকে উত্তোলন বা শিল্পের আওতাধীন ধরা হয়, উত্তোলন শিল্পের। হ্যাঁ, বাংলাদেশের শিল্প সমস্যা ও সম্ভাবনা, শিল্প অগ্রসরমান দেশ বাংলাদেশ, এটা একটু আমি দেখাইতেছি তোমাদের। গ বা ঘতে আসতে পারে, এটার একটু সমাধান দেখাইতেছি আমি। ওকে, এটা আসতেছি একটু পরে। হ্যাঁ দেখো, এই বাণিজ্য শব্দের কোত্থেকে আসছে, বাণিজ্যের সাথে আমাদের যে উপযোগগুলো রিলেটেড থাকে এগুলো আমাদের কি হয়, এখান থেকে কোশ্চেন আসে উপযোগ থেকে, যে পরিবহন, এরপরে হচ্ছে কি অক্সিলারি ট্রেড যেগুলো আছে, হ্যাঁ, এই যে বিজ্ঞাপন, এইটা বীমা, এগুলা থেকে আসে। বাট এগুলো আমি বুঝাই দিতেছি, এগুলো অলরেডি তোমরা যারা মার্কেটিং ক্লাস করছো তারা পারবা, এরপরও আমি আবার বুঝাই দিব। এটা হচ্ছে কি যে কি দেখো বাণিজ্য শব্দটা কোত্থেকে আসে, ইংরেজি কমার্স শব্দটি কি আসছে? ফরাসি শব্দ কমার্স থেকে। এমসিকিউর জন্য আসে যে কমার্স শব্দের উৎপত্তি কোত্থেকে, ফরাসি শব্দ কমার্স থেকে, ঠিক আছে। তো বাণিজ্যের কাজ দুইটা, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, একটা হচ্ছে কি আন্তর্জাতিক বাণিজ্য। সো অভ্যন্তরীণ মানে কি দেশের ভিতরে যে ব্যবসা বাণিজ্য করা হয় এটা। তো দেশের ভিতরে কি দুই ধরনের হচ্ছে কি কাজ বা ব্যবসায়ী থাকে, একটা হচ্ছে পাইকারি ব্যবসায়ী, একটা হচ্ছে খুচরা ব্যবসায়ী, ঠিক আছে। পাইকারি ব্যবসায়ী কারা? যারা একসাথে, হ্যাঁ, মানে বেশি পরিমাণে পণ্য কেনা বেচা করে। আর খুচরা ব্যবসায়ী কারা? যারা পাইকার থেকে একসাথে অনেকগুলো পণ্য কিনে কি করে সরাসরি ভোক্তাদের কাছে কি করে খুচরা আকারে বিক্রি করে, তাদেরকে খুচরা ব্যবসা করে। এটা ক নাম্বারের কোশ্চেন আসতে পারে সর্বোচ্চ। ওকে, এবার আসে আন্তর্জাতিক বাণিজ্য। ভাই আন্তর্জাতিক বাণিজ্য কি? এটা তো বুঝতেই পারতেছো যে এখানে কি হবে, যে ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার। ওই যে বলে না যে ডক্টর ইউনুস কিন্তু কি ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার। তো ব্যাপারটা হচ্ছে এখানে কি হবে, শুধু একটা দেশের ভিতরে না, যে অন্য দেশের সাথে কি হবে, তোমার এখানে লেনদেন হবে, ট্রানজাকশন হবে। তো আন্তর্জাতিক বাণিজ্যে কয়েকটা টার্ম থাকে, এটা হচ্ছে কি আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। তো আমদানি কি জিনিস? দেখো আমদানি মানে কি আনা, আনা শব্দের আর আমদানি মানে কি কোনো কিছু অন্য দেশ থেকে নিয়ে আসাকে কি বলে? আমদানি। রপ্তানি মানে কি আমরা যখন কোনো কিছু বাহির করে দিই। আমদানি মানে যদি আনা হয়, তাহলে রপ্তানি মানে ঠিক এটা বিপরীতটা, কোনো কিছু বাহিরে পাঠাই দেওয়া। ক্লিয়ার? ওকে, সো বিদেশে পণ্য বিক্রি করা হলে কি বলে? রপ্তানি বলে। এবার বলো পুনঃরপ্তানি। দেখো পুনঃরপ্তানি কি জিনিস? পুনঃরপ্তানি মানে তুমি অন্য একটা দেশ, ধরো তিনটা দেশ আছে, ধরো আমেরিকা, হ্যাঁ, বাংলাদেশ, আর হচ্ছে কি সি ফর চায়না। ধরো চায়না, এখন আমেরিকা আর চায়না সাপোজ এদের ভিতর কি ঝগড়া, এদের ভিতর কোনো কি নাই, কোনো সরাসরি লেনদেন হয় না, ধরো, ঠিক আছে, কি হয় না, কোনো লেনদেন হয় না। এখন কিন্তু ধরো যে চীনের ধরো যে ভুট্টা সাপোজ বা গম, ধরো চীনের গম আমেরিকা লাগবে, তাহলে এদের ভিতর যেহেতু কি নাই, সরাসরি কোনো সম্পর্ক নাই, এরা কি করবে না, এদের থেকে কিনবে না। তাহলে বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশ এই সুযোগটা নিতে পারে যে আমেরিকাকে বলবে যে আমি তোমার গম দিতেছি, ব্যবস্থা আমি করে দিতেছি। কি হবে যে এই বাংলাদেশ কি করবে, ধরো চীন থেকে গম আনবে, এনে এর কাছে বিক্রি করবে। ধরো এর থেকে 30 টাকায় আনলো, এর কাছে 50 টাকায় বিক্রি করলো। তাহলে কি হইলো যে তুমি এক দেশ থেকে এনে এটা কি করবা, অন্য দেশের কাছে আবার বিক্রি করে দিবে, এটা তোমার প্রোডাক্ট না। ক্লিয়ার? এখন এখানে একটা জিনিস শর্ত আছে, কি করা যাবে না,
পুনঃরপ্তানি তখনই হবে যখন তুমি পণ্যটা যখন নিয়ে আসবা এটার ভিতর কি কোনো ধরনের পরিবর্তন করবা না। কি করবা না? পরিবর্তন করবা না। ধরো তুমি গম নিয়ে আসছো, গমই পাঠাবা। এখন গম হয় না, তুমি যদি রুটি বানায় আমেরিকার কাছে বিক্রি করো তাহলে কিন্তু এটা আবার পুনঃরপ্তানি হবে না। তাহলে কি পুনঃরপ্তানি হওয়ার শর্ত হচ্ছে তুমি যে প্রোডাক্টটা আনবা এটাতে কোনো ধরনের কি পরিবর্তন করতে পারবে না, করলেও সামান্য পরিমাণে, কি সামান্য পরিমাণে হয়তো পরিবর্তন করা যেতে পারে। ধরো তুমি কি একটু প্যাকেটটা পরিবর্তন করলা বা একটু ভালো, হ্যাঁ ধরো তুমি চীন থেকে পাঠাইছিল, ওরা ধরো যে চীনের সিল মাইরা দিছিল, তুমি তোমার সিল টিল মাইরা দিলা, বা সামান্য পরিবর্তন। তো এটা দেখো যে কি বিদেশ হতে পণ্য সামগ্রী আমদানি করে পুনরায় অন্য দেশে কি করা যায়, রপ্তানি করা হলে তাকে পুনঃরপ্তানি বলে। কারণ ভারত বাংলাদেশ হতে ইলিশ মাছ আমদানি করে পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানি করে। বুঝতে পারছো? ওকে, আই গেস তোমরা বুঝতে পারছো। একজন বলতে হবে বাণিজ্য থেকে কি কোশ্চেন আসবে? হ্যাঁ আসবে, আসবে না কেন? ধরো তোমার এখানে বলতে পারে, এখান থেকে তোমার, আমি বলি ম্যানেজমেন্ট মার্কেটিং এর কোশ্চেন কেমন আসে বলো তো? মিক্সড কোশ্চেন আসে। ধরো যদি তুমি চ্যাপ্টার 4 থেকে একটা কোশ্চেন আসলো কিন্তু ক খটা কি করলো চ্যাপ্টার 1 থেকে ঢুকাই দিল, অথবা তোমার চ্যাপ্টার 1 এর কোশ্চেনে চ্যাপ্টার 5 থেকে ধরো যে ক খ ঢুকাই দিল, এই টাইপের হইতেছে। তো মিক্সড কোশ্চেন, হাইব্রিড। হ্যাঁ, সো তোমার এগুলা ভাই ক নাম্বারের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তোমার বিশেষ করে পুনঃরপ্তানিটা, হ্যাঁ পুনঃরপ্তানি ধরো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পুনঃরপ্তানি। তাহলে কি করা যাবে না, আমরা বিদেশ থেকে আনবো, হ্যাঁ এনে আবার অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দিব। ওকে, ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি ভাই? ব্যবসা কি করে, প্রত্যক্ষ পরোক্ষ মাধ্যমে কি করে উপযোগ সৃষ্টি করে, উপযোগগুলো কি কি এগুলো তোমরা জানো। যে অর্থগত উপযোগ, কি ভাই? অর্থগত উপযোগ। অর্থগত উপযোগ মানে কি? আমার টাকা পয়সার যে সমস্যা হয় এই সমাধান করা। হ্যাঁ, তো আমি ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক সময় কি হয়, আমার ব্যবসা বড় করা লাগতে পারে বা ব্যবসা পরিচালনার জন্য আমার অনেক খরচ লাগতে পারে। সো এই খরচ কি বহন করার জন্য টাকার প্রয়োজন। সো এই অর্থগত উপযোগটা কি ব্যাংকিং প্রতিষ্ঠান কি করে, সুবিধাটা দিয়ে থাকে। ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ঠিক আছে, আর্থিক প্রতিষ্ঠান। তাহলে তোমার এখান থেকে সিকিউ এবং এমসিকিউ দুইটা আসবে। ঠিক আছে, এমসিকিউ প্লাস সিকিউ। দেখো এখান থেকে এমসিকিউ কিভাবে আসবে, এভাবে বলবে যে ব্যাংক কি ধরনের উপযোগ সৃষ্টি করে, অর্থগত উপযোগ, অথবা অর্থগত উপযোগ সৃষ্টি কে করে, ব্যাংক করে। ক্লিয়ার? এবার সৃজনশীল কিভাবে আসতে পারে, আচ্ছা আগে বুঝাই। রূপগত মানে কি ভাই? আকার আকৃতি পরিবর্তন করে যে উপযোগ, মানে কি ওই যে বললাম যে তুমি গাছ কাইটটা কাঠ নিয়ে আসলা, কাটাই না চেয়ার বানাইলা, হ্যাঁ আকার আকৃতি পরিবর্তন হয়ে গেল। এটা কে করে ভাই? শিল্প করে। রূপগত উপযোগটা কে করে? শিল্প করে। তুমি তুলা থেকে কি জামা বানাই ফেললা, ছিল তুলা হয়ে গেল এখন জামা। এরপরে ধরো সত্যগত। সত্যগত এটাকে কি মালিকানাগত বলে, মালিকানাগত। ঠিক আছে, সো এই মালিকানাগত পরিবর্তনটা কিসের মাধ্যমে হয়? উপযোগটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে, তাই না? এরপরে দেখো কালগত। কাল মানে হচ্ছে কি সময়। ওই যে আমরা বলি না সময় কাল পাত্র ভেদে ভাষার পরিবর্তন হয়, এই কাল হচ্ছে কি সময়। তাহলে এই সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয়? গুদামজাতকরণের মাধ্যমে। তুমি গুদামে সংরক্ষণ করবা, এরপর কি হবে, তুমি এই আজকের উৎপাদিত পণ্যটা সারা বছর ধরে ব্যবহার করার সুযোগ পাবা। দ্যাট মিনস কি সময়গত উপযোগটা কি? এক সময়ের উৎপাদিত পণ্য অন্য সময় ব্যবহার করার যে সুযোগ বা সুবিধা পাওয়া যায় সেটাকে বলে কি আমার কালগত উপযোগ। হ্যাঁ, এবার আসো স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ মানে কি? এটা তো তোমরা যারা মার্কেটিং ক্লাস করছো ভাই এগুলো পড়ছো। হ্যাঁ, অনেকে আছে যে নতুন, অনেকের হয়তো মার্কেটিং ছিল না, ফাইন্যান্স আছে বা অর্থনীতি আছে, তো তাদের জন্য আর কি আবার পড়াই দিতেছি, বা যারা পড়ছো তাদের রিভিশন হচ্ছে, সমস্যা কি? তো দেখো স্থানগত মানে কি? যে এক জায়গার উৎপাদিত পণ্য, ওই যে রাজশাহীর আম তুমি ঢাকায় বসে ব্যবহার করার সুযোগ পাচ্ছ, বা ওই যে তুমি পদ্মার ইলিশ কি ইন্ডিয়ায় বসে খাওয়ার সুযোগ পাচ্ছে। কিভাবে পাচ্ছে? পরিবহনগত সুবিধার মাধ্যমে। তো পরিবহনের মাধ্যমে আমার স্থানগত উপযোগ সৃষ্টি হয়। হ্যাঁ, পরিবহনের মাধ্যমে কি হচ্ছে, তোমার রাজশাহীর আম ঢাকায় আসতেছে। এরপরে ঝুঁকিগত। সো আমরা ব্যবসা করতে গেলে ব্যবসার অন্যতম একটা পার্ট কি? ঝুঁকি থাকতে হবে, তাই না? মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে, হ্যাঁ কি করা হয়? ঝুঁকি নিয়ে যে বৈধ অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা হয় এটাই কি বলা হয়? ব্যবসায় বলে, তাই না? সো কি
সো এই ঝুঁকি দূর করে কে? বীমা কোম্পানি। সো বীমা যদি আমি করে রাখি, বীমা কি? যদি এখন মনের কোয়েশ্চেন আসবে, বীমা কি? বীমা হচ্ছে যে অর্থের বিনিময়ে একটা চুক্তি, যেটার মাধ্যমে কি হবে, মানে তুমি একটা নির্দিষ্ট সময় পর পর কিস্তি দিবা, আর সে কি করবে, তুমি যদি কোনো ক্ষতির সম্মুখীন হও, ধরো যে তোমার গার্মেন্টসে আগুন ধরে গেছে বা শ্রমিকরা কি আন্দোলন করা শুরু করছে, ফলে তোমার বিদেশি অর্ডার ক্যান্সেল হয়েছে, তোমার লস হয়ে গেছে, মানে এটা নির্দিষ্ট অবশ্যই শর্ত থাকবে কি কি কারণে ওরা তোমাকে ক্ষতিপূরণটা দিবে। তো কি হবে, তো তুমি যদি বড় লোকসানের সম্মুখীন হও, ওরা শর্ত অনুযায়ী, চুক্তি অনুযায়ী তোমাকে একটা ব্যাকআপ টাকা দিবে। ঠিক আছে, এটা জাস্ট আমি বাংলা কথায় বুঝাইলাম, এটা বইয়ের ভাষায় না। ঠিক আছে, বুঝানোর জন্য বললাম। তথ্যগত উপযোগ কিসের মাধ্যমে? যোগাযোগ বা বিজ্ঞাপনের মাধ্যমে। তথ্যগত উপযোগটা কি জিনিস? ধরো তুমি পণ্য উৎপাদন করলা, এটা কি করতে হবে, মানুষজনকে তো জানাইতে হবে, ইনফর্ম করতে হবে। সো এই ইনফর্ম করবে কিভাবে? বিজ্ঞাপনের মাধ্যমে, যোগাযোগ, কমিউনিকেশনের মাধ্যমে। ওকে, রিফাত বলতে ভাই অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের এক্সামের গিফটগুলো, ও এক্সট্রিমলি সরি। হ্যাঁ, ওই যে মানে এই দুর্ঘটনা ঘটনার এগুলার প্যাচে পড়ে আসলে ভুলে গেছিলাম তোমাদের সাথে। ইনশাল্লাহ হচ্ছে কি আগামীকাল না হলেও, যেহেতু কালকে আমার হচ্ছে কি আবার ম্যারাথন নিব, তোমাদের হয়তো এগুলো স্লাইড বানানো নিয়ে একটু বিজি থাকবো। আগামীকাল পারলে আমি অবশ্যই আগামীকালকে কমপ্লিট করবো, আর যদি আগামীকাল না হয় পরশু অবশ্যই, কারণ এরপরে কি আমার ম্যারাথন ক্লাস শেষ হয়ে যাবে। এই দায়িত্বগুলো বেসিক্যালি আমি পালন করি, মেনলি তোমাদের কমার্সের সকল কিছু কোঅর্ডিনেট করি আমি আপাতত। হ্যাঁ, এরপরে তোমার তো অন্যান্য ভাইরা আছে, বাট মেইনলি এগুলো আমি দেখি, সি ইউনিট বা কমার্সের গুলা। তো তোমাদের যে কোনো প্রবলেম হইলে আমাকে রিচ করো। হ্যাঁ, সো ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। আসলে এই যে সবকিছু ব্যস্ততার মাঝে আমার ম্যারাথন ছিল টানা কয়েকদিন, এরপরে আসলে ভুলে গেছি। ওকে, আচ্ছা, সো কোথায় ছিলাম, যে এই যে তথ্যগত, এটা কি যোগাযোগের সুবিধাটা আমরা কি বিজ্ঞাপনের মাধ্যমে এই অসুবিধাটা দূর করতে পারে। এখন তোমার কোশ্চেন হচ্ছে কিভাবে প্রশ্ন আসবে। প্রশ্ন এমসিকিউ এর জন্য আসবে, বলবে যে ঝুঁকিগত উপযোগ, হ্যাঁ, সৃষ্টি করা হয় কিসের মাধ্যমে? বীমার মাধ্যমে। বা ঝুঁকিগত বাধা দূর করা হয় কিসের মাধ্যমে? বীমার মাধ্যমে। বা স্থানগত বাধা দূর করা হয় কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। বা বলতে পারে যে বিজ্ঞাপন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? তথ্যগত উপযোগ। বা হচ্ছে কি শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? রূপগত উপযোগ। ক্লিয়ার? ওকে, এবার আসে সৃজনশীল, সিকিউ। সিকিউ এর ক্ষেত্রে কি বলবে? বলবে যে জনাব করিম কি, জনাব করিম হচ্ছে কি একজন গার্মেন্টস শিল্প ব্যবসায়ী। ঠিক আছে, ইদানিং কালে তার কর্মচারীদের মধ্যে কি ক্ষুব্ধ মনোভাব দেখা দিচ্ছে, ফলে যে কোনো সময় তারা কি করতে পারে? আন্দোলনের ডাক দিতে পারে, আন্দোলন করে তার ব্যবসায় কি বিদেশি অর্ডার বাতিলের আন্দোলন করার পায়তারা করছে, ফলে তার ব্যবসায়ী কি লস হওয়ার সম্মুখীন বা বিদেশি অর্ডার বাতিল হয়ে ব্যাপক লোকসান হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাহলে তার এই যে অসুবিধা দূর করার জন্য আমাদেরকে কি কে সাহায্য করতে পারবে, বা কোন উপযোগটা ক্রিয়েট হবে? ঠিক আছে, তাহলে কি কিসের মাধ্যমে আমরা এই উপযোগটা, তার যে ঝুঁকি, তাই না, তার যে লস হওয়ার যে ঝুঁকিটা, এটা আমরা কিসের মাধ্যমে দূর করতে পারি ভাই? বীমার মাধ্যমে। অথবা বলতে পারে জনাব করিম, হ্যাঁ, কি করে, সে হচ্ছে কি, সে চাঁদপুরে থাকে। ঠিক আছে, চাঁদপুরে থাকে, সে ওখানে হচ্ছে কি পদ্মা মেঘনার ইলিশ কি করে ধরে নদী থেকে। সো এই ইলিশ ব্যাপক চাহিদা থাকে, সে কি করে দেশের বাইরে অথবা ঢাকায় পাঠায়। সো তাহলে তার এই কার্যক্রম হচ্ছে কি, কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে? তাহলে কি হচ্ছে, তুমি ওই যে চাঁদপুরের ইলিশ ঢাকায় বসে পাচ্ছ, দ্যাট মিনস কি এটা আমার স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে। তো তুমি কিভাবে লিখবা যে জনাব করিমের কার্যক্রমের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে, এবং এই স্থানগত উপযোগ সৃষ্টি করা হচ্ছে পরিবহন। এরপরে তুমি ব্যাখ্যা লিখবে যে স্থানগত উপযোগ কি জিনিস। স্থানগত উপযোগ হচ্ছে যে এক জায়গায় উৎপাদিত পণ্য অন্য জায়গায় বসে ব্যবহার করার যেই সুযোগ সুবিধা, এটাকে স্থানগত উপযোগ বলে। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি জনাব করিম, হ্যাঁ, কই থাকে? চাঁদপুরে থাকে। সে ওখানে মাছ টাছ ধরে কি করে ঢাকায় পাঠায় দেয় কুরিয়ারের মাধ্যমে, আর যে কোনো পরিবহনের মাধ্যমে। সো এর ফলে দেখা যাচ্ছে কি মানুষজনের চাহিদা পূরণ হচ্ছে। অতএব বলা যায় যে যেহেতু এক স্থান থেকে চাঁদপুর থেকে সে ঢাকায় সুবিধা হচ্ছে কি দিচ্ছে, এটা কি স্থানগত উপযোগ। ক্লিয়ার? ওকে,
সো এভাবে ভাই তোমার সৃজনশীল গুলা আসবে। ক্লিয়ার? আই গেস বুঝতে পারছো? আচ্ছা ওকে, এখানে হচ্ছে আইনগুলা দেওয়া যে কত সালের কোন আইন। তো এগুলো তোমরা একটু এক নজরে দেখবা। হ্যাঁ, এখানে তো বুঝানোর কিছু নাই, এটা একটু দেখবা যে কি অংশীদারি আইন কত সালের, 1932 সালের, কোম্পানি আইন কত সালের, হ্যাঁ, এবার হচ্ছে চুক্তি আইন কত সালের, এগুলো একটু একবার রিড আউট করবা, হয়ে যাবে, ওইটা প্যারা নাই। ঠিক আছে? ওকে, তো দেখো এখানে ব্যবসায়ের সংগঠনগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করছে। হ্যাঁ, যদিও এগুলোর প্রত্যেকটার কি আছে, আলাদা আলাদা চ্যাপ্টারই আছে, তাও আমি যেহেতু এখানে আসছে আমি একটু বুঝাই দিব। ঠিক আছে? সো এক মালিকানা ব্যবসায় মানে কি, মালিক একজন থাকবে, ব্যবসায়ের কি লাভ লোকসান সবকিছু সে বহন করবে। তার দায় কেমন থাকবে? অসীম দায়, মানে যার কোনো সীমা নাই। ঠিক আছে? তাহলে এই তোমার এমসিকিউতে আসতে পারে যে কোন ব্যবসায়ের কি ঝুঁকি সব থেকে বেশি, ঝুঁকি সব থেকে বেশি কোন ব্যবসায়, যে ব্যবসায় দায় সব থেকে বেশি। তাহলে দায় কাদের বেশি ভাই? এক মালিকানা ব্যবসায়ের হচ্ছে কি অসীম দায়। কি দায়? অসীম দায়। হ্যাঁ, অসীম দায়, দ্যাট মিনস তার অনেক বেশি ঝুঁকি। এবার তোমার মনে হইতে পারে ভাই অসীম দায় তো ভাই অংশীদারি ব্যবসায়েরও আছে, তাই না? অংশীদারি ব্যবসায়েরও অসীম দায়। তাহলে এই দুইটা যদি অপশনে থাকে কোনটা নিব? এখন দেখো এক মালিকানা ব্যবসায়ে কতজন? একজন। আর এখানে কি মিনিমাম 2 জন, অথবা হচ্ছে কি সর্বোচ্চ 20 জন থাকতে পারে, তাই না? সো ধরো তোমাদের 2 জনেরই হচ্ছে কি ধরো 1 লাখ করে, ধরো 2 ব্যবসায়ীর 1 লাখ করে ঋণ হইছে। এখন 1 লাখ করে ঋণ হইলে তাহলে দেখো এখানে তোমার সদস্য ধরো যদি কি 10 জন থাকে অংশীদারিতে, দ্যাট মিনস 10 জনের ভাগে 1 লাখ, ধরো 10,000 করে দিবে। ক্লিয়ার? আর যে ব্যবসায় মালিক একজন, তার তো ভাই পুরাটা একাই দেওয়া লাগবে। সো তোমার 2 জায়গাতে অসীম দায় হইলেও এই দায়টা কি হয়? একাধিক ব্যক্তির মাঝে ভাগ হয়, কিন্তু এখানে তো ভাগ হওয়ার সুযোগ নাই, তার একাই বহন করতে হয়। বিধায় সব থেকে ঝুঁকিপূর্ণ হচ্ছে কি, সব থেকে ঝুঁকির দিক থেকে বা দায়ের দিক থেকে সব থেকে ঝুঁকিপূর্ণ হচ্ছে এক মালিকানা ব্যবসায়। আর দায়ের দিক থেকে সব থেকে সেফ ব্যবসা কোনটা তাইলে, বা প্রতিষ্ঠান বা সংগঠন কোনটা? যৌথ মূলধনী ব্যবসায়। ঠিক আছে? যৌথ মূলধনী ব্যবসায় এখানে কি হয়? দায় সীমিত। ক্লিয়ার? দায় সীমিত। ওকে, রিফাত বলছে ভাই দুইটা থাকলে এক মালিকানা পায়। হ্যাঁ, আমি এটা বুঝাই দিলাম কেন হবে, কারণ অনেকেই হয়তো মুখস্থ করলে মনে থাকে না, বাট বিষয়টা কনসেপ্টটা মাথায় থাকলে তুমি ভাই যে কোনো মুহূর্তে, এটা কিন্তু তোমার অ্যাডমিশনেও আসে, এইচএসসি তে তো আসে, অ্যাডমিশনেও আসে। সো মানে মনে রাখলে হবে, বুঝলে তোমার সারা জীবন মনে থাকবে। ওকে, এবং দেখো অংশীদারি ব্যবসার নামের ক্ষেত্রে কি থাকে জানো? এই যে মেসার্স এন্ড ব্রাদার্স এই শব্দগুলা থাকে। মানে বাংলাদেশে যদিও এই আইন ফলো করে না, দেখবে এক মালিকানা প্রতিষ্ঠানেও লেখা থাকে, হ্যাঁ, কি রহিম ব্রাদার্স, করিম ব্রাদার্স, যদিও মালিক একজনই সাপোজ, হ্যাঁ, বা হচ্ছে কি মায়ের দোয়া কং বা এই টাইপের কিছু একটা লেখা থাকে। তো নামের পরে সামনে যে মেসার্স ব্রাদার্স, হ্যাঁ, এই টাইপের জিনিস থাকে, এগুলো সাধারণত যেটা হয় এটা হচ্ছে কি অংশীদারি ব্যবসা হয়ে থাকে। ঠিক আছে? আর যদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অর সামথিং থাকে তাহলে এটা সাধারণত কি হয়? যৌথ মূলধনী ব্যবসা হয়। ক্লিয়ার? ওকে, সো অংশীদারি ব্যবসায় কি ভাই? অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা কয়জন থাকবে? মিনিমাম 2 জন, আর সর্বোচ্চ হচ্ছে কি 20 জন। ঠিক আছে? 20 জন। আর যদি ওই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটা ব্যাংকিং প্রতিষ্ঠান হয়, ওই ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকে 10 জন। ক্লিয়ার? এটা আর কি। ওকে, এবার আসো যৌথ মূলধনী। যৌথ মূলধনী ভাই এটা কি? যৌথ মূলধনীর ডেফিনেশন তোমরা জানো যে কি? আইন সৃষ্ট প্রতিষ্ঠান, কৃত্রিম ব্যক্তিসত্তা থাকবে, নিজের নামে ব্যবসা পরিচালনা করবে, নিজস্ব সিলমোহর থাকবে, চুক্তি করতে পারবে, সসীম দায় থাকবে। তাই তো? এগুলো হচ্ছে কি যৌথ মূলধনীর বেসিক বৈশিষ্ট্য। তো উপরের দুইটার সাথে এইটার যে পার্থক্যটা, এই দুইটার হচ্ছে কি অসীম, অসীম দায়, হ্যাঁ, এই দুইটার। আর এই ব্যাটার হচ্ছে কি সসীম বা সীমিত দায়। ক্লিয়ার? ওকে, এরপর দেখো সমবায় সমিতি।
সমবায় সমিতিটা কারা গঠন করে? যারা সমমনা মানুষজন বা সমপেশার মানুষজন নিজেদের কি কল্যাণার্থে যখন কি করে কোনো ব্যবসায়িক গঠন পরিচালন করে তখন এটা কি সমবায় সমিতি বলে। ওকে, আচ্ছা, অংশীদারি একটা জিনিস মিস করে গেছি, যে অংশীদারি ব্যবসায়ে শুরুই হয় চুক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? এটার মূল ভিত্তি হচ্ছে কি চুক্তি। এরপরে দেখো, যৌথ মূলধনী কোম্পানির সংবিধান বলা হয়ে থাকে কাকে? স্মারকলিপিকে। বা প্রথম গুরুত্বপূর্ণ দলিল বলা হয় স্মারকলিপিকে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল বলা হয় পরিমেল নিয়মাবলীকে। আর এই সমবায় সমিতিতে প্রধান গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে কি উপবিধি বা বাই লস। ক্লিয়ার? বাই লস, ল আইন। ওকে, এরপর রাষ্ট্রীয় ব্যবসায় কি? রাষ্ট্র দ্বারা যদি কোনো কি প্রতিষ্ঠান গঠন পরিচালন, হ্যাঁ, অথবা রাষ্ট্রীয়করণ, কোনো প্রাইভেট সেক্টরকে যদি কি করা হয়, রাষ্ট্রীয়ত্বকরণ করা হয়, তখন এটাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলা হয়ে থাকে। ওকে, ক্লিয়ার? যেমন বিটিসিএল, বাংলাদেশ ব্যাংক ইত্যাদি ইত্যাদি, এগুলোর রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য থাকে কি সমাজ কল্যাণ বা জনকল্যাণ। হ্যাঁ, এদের মুনাফা করার উদ্দেশ্য থাকে না। এগুলো হচ্ছে বেসিক বৈশিষ্ট্য, এটা তোমরা বুঝবা। যৌথ উদ্যোগের ব্যবসায়, যৌথ উদ্যোগের ব্যবসায়ী তো বুঝতে পারতেছো এখানে কি হবে, যে একাধিক ব্যক্তি থাকবে, হ্যাঁ, মানে একাধিক পার্টনার থাকবে। হ্যাঁ, পার্টনার বলতে ধরো কি হয়, এখানে দেশি বিদেশি পার্টনার থাকবে। কি হবে? দেশি বিদেশি। এখানে কি হবে? দেশি বিদেশি যদি পার্টনারশিপে কোনো ব্যবসায় গঠন পরিচালন করা হয়, এটাকে বল যৌথ উদ্যোগের ব্যবসায়। তো এটা হচ্ছে কি দেশি বিদেশি যে উদ্যোক্তাদের সমন্বয়ে গড়ে ওঠে। আইডিএলসি, সাবমিনকে, ইউএলসি, ডিবিবিএল। হ্যাঁ, আর ব্যবসায় জোট কারা? যে ব্যবসায়ী মানুষজন, মানে কি পেশার মানুষজন বা সম ব্যবসায়ের একই ক্যাটাগরির ব্যবসায়ের মানুষজন যখন নিজেদের সুবিধার্থে বা একচেটিয়া ব্যবসা করার উদ্দেশ্যে কি সংগঠন গঠন করে, তখন তাকে কি বলে? ব্যবসায়ী জোট বলে। হ্যাঁ, দেখো, এই যে পারস্পরিক ক্ষতিকর প্রতিযোগিতার পরিহার করে কি করে নিজেরা একতাবদ্ধ থাকার জন্য যেই জোট গঠন করে, যেমন কি হোল্ডিং কোম্পানি বা বর্তমানে বাংলাদেশ এস আলম, হ্যাঁ, সৌদি আরবে হচ্ছে গঠিত সৌদি এস আলম, মার্সিডিজ বেঞ্জ ইত্যাদি, মানে এগুলা এক্সাম্পল দিছে। সো আই গেস তোমরা বিষয়গুলো বুঝছো। জোট, এরপর কি যৌথ উদ্যোগ। এরপরে দেখো, এটা হচ্ছে সরকারি বেসরকারি কি অংশীদারিত্ব, এটাকে বলে কি পিপিপি। সরি, ওকে, দেখো পিপিপি কি ভাই? পিপিপি। সো এই পিপিপির মধ্যে তোমার মনে হইতে পারে ভাই কোনটা কোন পি? ঠিক আছে, প্রথমে যেটা আসে পাবলিক। ট্রিপল পির মধ্যে প্রথম আসবে কোনটা? পাবলিক। এরপর আসবে কি? প্রাইভেট। এরপর আসবে কি? পার্টনারশিপ। ঠিক আছে, সো তোমার এখানে এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি ট্রিপল পি এর পূর্ণ রূপ। ক্লিয়ার? এই টাইপের কোশ্চেন এসে থাকে। ওকে, যেমন ধরো এখানে বলছে কি হাইওয়ে, ফ্লাইওভার বা স্থলবন্দর, মানে বড় বড় প্রজেক্ট এগুলা করে থাকে। হ্যাঁ, বা অনেক সময় কি করে যে সরকারি জিনিস বেসরকারি প্রতিষ্ঠানের আন্ডারে তদারকির জন্য দিয়ে থাকে। হ্যাঁ, ওকে, তো এখানে কিছু ফুটনোট দেওয়া আছে, এগুলো একটু দেখবা যে টিসিবির পূর্ণরূপ কি, হ্যাঁ, ইপিবি পূর্ণরূপ কি, টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এটা কিন্তু আসে অনেক সময় এমসিকিউতে, আবার ইয়াতেও আসে, কি বলে এটাকে, অ্যাডমিশনেও আসে। হ্যাঁ, এরপর ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। ওকে, এইগুলা একটু দেখবা, এগুলা তো বুঝানোর কিছু নেই, জাস্ট ঠাডা মুখস্থ। ক্লিয়ার? এখানে আর খুব বেশি নাই। এখানে কিছু এমসিকিউ আছে, যদিও এখন তো এখানে সলভ করানোর কিছু নাই, আনসার দেখাই যাইতেছে আসলে। তো দেখো, কোনটি ব্যবসায়ের লক্ষ্যের মধ্যে পড়ে না? মুনাফা অর্জন, সমাজসেবা, কর্মসংস্থান সৃষ্টি, রাজনৈতিক নির্দেশনা। তো আমার ব্যবসার উদ্দেশ্য কি? মৌলিক উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন, সমাজসেবাও একটা অন্যতম উদ্দেশ্য, এরপর কি কর্মসংস্থান সৃষ্টিও একটা উদ্দেশ্য, কিন্তু রাজনৈতিক নির্দেশনা তো আমার উদ্দেশ্য না। ক্লিয়ার?
আধুনিক ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি? তীব্র প্রতিযোগিতা, বিস্তৃত বাজার, ব্যাপক উৎপাদন, সবগুলা। অবশ্যই আধুনিক ব্যবসা কি হয়? তীব্র প্রতিযোগিতা হয়। কেন হয়? কারণ এখন আমাদের যে কোনো কিছু কি আমরা গ্লোবালাইজেশনের দিকে চলে গেছি। ধরো আমরা বাংলাদেশের সিনেমা যখন দেখি, ধরো আমি সিনেমা দেখতেছি ভাই কি বাংলাদেশে সাকিব খানের, কিন্তু আমি কোয়ালিটি চাইতেছি কি হলিউডের, আমি কোয়ালিটি চাইতেছি বলিউডের, তাই না? কিন্তু আমাদের যে সীমাবদ্ধতা আছে, অনেক কিছু ইনভেস্টমেন্ট অথবা আমাদের পর্যাপ্ত হল নাই, এগুলো কিন্তু আমরা বিবেচনা করি না। যেহেতু আমাদের হাতের কাছে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট অ্যাভেলেবেল, হ্যাঁ, এবং ইন্টারন্যাশনাল প্রোডাক্টের অ্যাক্সেস আছে, তো আমাদের কম্পারিজন কিন্তু ওখানে চলে যায়। তুমি যখন একটা প্রোডাক্ট কিনতে যাও, তুমি যদি দেশি বিদেশি দেখা যায়, ধরো তুমি একটা সাবান কিনবা, দেশি একটা সাবান আর বিদেশি একটা সাবান, তুমি কি মনে করো যে বিদেশি সাবানের কোয়ালিটিটা একটু ভালো হবে? মানে ইউনিলিভারের ধরো তুমি একটা প্রোডাক্ট কিনবা, আবার ধরো যে বাংলাদেশ একটা লোকাল ব্র্যান্ডের প্রোডাক্ট, তোমার কাছে কি মনে হয় যে না এটা যেহেতু গ্লোবাল ব্র্যান্ড, এটা একটা ভালো হবে, এটা এদের কোয়ালিটি ভালো, হ্যান ত্যান, তাই না? সো এটাই আর কি, যে এখানে তীব্র প্রতিযোগিতা। এবার কি হয়? বিস্তৃত বাজার, কাস্টমার অনেক, তুমি যদি কোয়ালিটি ভালো দিতে পারো ভাই, তোমার দেশ ছাড়াও যেহেতু এটা কি গ্লোবাল কাস্টমার তুমি পেয়ে যাও। ক্লিয়ার? এরপরে কি হবে? ব্যাপক উৎপাদন। আধুনিক ব্যবসায় কি হয়? যেহেতু তোমার কাস্টমার বেশি থাকে, উৎপাদনও বেশি হবে। সো আনসার কি হবে? সবগুলা। নিম্নের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত বিষয়? তাহলে প্রাথমিক শিল্প কি? পাট শিল্প, তুলা শিল্প, রাস্তা নির্মাণ, সাবান শিল্প। বলো কি হবে? পিডিএফ এ আনসার দিয়ে দেন। হ্যাঁ, আনসার দেওয়াই আছে এখানে। ওকে, তুলা চাষ। ঠিক আছে, দেখো কৃষি শিল্প যেগুলা, হ্যাঁ, এখন এখানে যদি কি দেখো, পাট শিল্প কেন আমার প্রাথমিক শিল্প হইল না? পাট শিল্প যখন বলে, পাট শিল্প বললে বুঝায় পাট দিয়ে আমার কি করা, এই সুতা, এরপরে কাপড় তৈরি করা। ক্লিয়ার? দেখো তাহলে এইটা কি হয়? এটা প্রক্রিয়াজাতকরণে চলে যায়, প্রক্রিয়াকরণ শিল্পতে চলে যায়। কিন্তু তুলা চাষ অথবা পাট চাষ হইলে এটা আসে কি কৃষির মধ্যে, তাই না? সো যদি কোনো কিছু কৃষির আন্ডারে আসে, সো কৃষি বা প্রকৃতি প্রদত্ত র ম্যাটেরিয়ালস যেগুলা, এগুলো সব কি প্রাথমিক শিল্পের মধ্যে ইনক্লুডেড। একটু বুঝো, একটু বুঝো। এই তুলা শিল্প ইউজ করতে পারবে না অর্পা, শিল্প ইউজ করলে এটা কি হয়ে যায়? শিল্প ইউজ করলে কিন্তু তোমার মাধ্যমিকে চলে যায়। শিল্প ইউজ করলে কি হয়? মাধ্যমিকে চলে যায়। কিন্তু তুলা চাষ বা পাট চাষ, ক্লিয়ার? বুঝছো কিনা ডিফারেন্সটা অর্পা? এবার কি কোনটা ব্যবসায় সংজ্ঞাভুক্ত নয়? তো পণ্যের উৎপাদন, হ্যাঁ এটা করব, পণ্যের বন্টন, পরিবহন, এগুলো তো আছেই। যে এটার মধ্যে কি ছিল? অক্সিলারি ট্রেড, তাই না? এগুলোর মধ্যে কি বন্টন ছিল, উৎপাদন ছিল, পরিবহন ছিল, কিন্তু পণ্যের ভোগ কি ছিল? এটার মধ্যে ছিল না। বিশ্লেষণ শিল্প এবং যৌগিক শিল্প সম্পর্ক কিরূপ? বলো, বিশ্লেষণ শিল্প আর হচ্ছে কি যৌগিক শিল্পর সম্পর্ক কিরূপ? আমরা বলছি বিশ্লেষণে কি হবে? এক থেকে অনেক, আর যৌগিক কি হবে? অনেকগুলা পদার্থ মিলাই এক। দ্যাট মিনস কি হবে? বিপরীতমুখী। শিল্প বিপ্লব সংগঠিত হয় ব্যবসায়ের কোন যুগে? বলো, শিল্প বিপ্লব হয়েছিল কত সালে? বললো তো। তাই না? এই সালেই তো হয়েছিল। অনেক বইতে 57 দেওয়া থাকে, 1757 থেকে 1857, হ্যাঁ, আবার অনেক বইতে 50 দেওয়া আছে। ওকে, আচ্ছা টাইপিং ভুল, ওটা প্যারা নাই, ভুল হবে, বাট মেইন আনসারে যেন ভুল না হয়। তাহলে কি শিল্প বিপ্লব কি আধুনিক যুগে সংগঠিত হয়েছিল? পরিবহন এবং গুদামজাতকরণ যে প্রতিবন্ধকতা দূর করে, তাহলে পরিবহনের মাধ্যমে আমার কি হয় ভাই? পরিবহনের মাধ্যমে আমার স্থানগত, আর গুদামজাতকরণের মাধ্যমে সময়গত ঝুঁকি বা বাধা দূর হয়। সিম্পল, এগুলো পারবা। ওকে, এবার আমরা শুরু করব ব্যবসায়ের পরিবেশ। ঠিক আছে? ওকে, সো ব্যবসায়ের পরিবেশ মানে বুঝতে পারতেছো যে যেখানে ব্যবসা গড়ে উঠে আর কি, গড়ে উঠে পরিচালিত হয়, সামগ্রিক কাজ যেখানে পরিচালনা করে। ঠিক আছে? সো দেখো ব্যবসায় পরিবেশের হচ্ছে কি যে পারিপার্শ্বিক অবস্থায় ব্যবসা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। ঠিক আছে? ব্যবসা পরিবেশ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করা হচ্ছে সামাজিক পরিবেশ, কিন্তু সব থেকে
সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশ, ব্যবসার আকার নির্ধারণ করে অর্থনৈতিক পরিবেশ, মানে তোমার ব্যবসাটা কত বড় হবে। তোমার যদি মানুষের ক্রয় ক্ষমতা বেশি থাকে তাহলে তোমার কি ব্যবসা বড় হবে, ক্রয় ক্ষমতা কম থাকলে কি হবে, কম হবে। ক্লিয়ার? ওকে, এগুলো কিছু বৈশিষ্ট্য দিছে। ব্যবসা পরিবেশগুলোকে আমরা বেসিক্যালি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ আর একটা হচ্ছে কি বাহ্যিক উপাদান, তাই না? অভ্যন্তরীণ মানে কি, যে আমার ব্যবসায়ের ভিতরের যে পরিবেশগুলা যেগুলাকে আমি চাইলে কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, এগুলো কি বলে, প্রত্যক্ষ পরিবেশ। প্রত্যক্ষ, অভ্যন্তরীণ ও নিয়ন্ত্রণযোগ্য, এই তিনটা বৈশিষ্ট্য। আর বাহ্যিক গুলো কি, যেগুলো হচ্ছে কি বাহিরের, আমার প্রতিষ্ঠানের বাহিরের উপাদান, যেগুলোকে আমি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি না, এগুলো হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য। ঠিক আছে? কি এগুলো হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য উপাদান। ওকে, যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে, দেখো এখানে এক্সাম্পল দিচ্ছে কি, যে প্রতিষ্ঠানের ভিতরের কর্মরত কি ব্যক্তিদের নিয়ে গঠিত অভ্যন্তরীণ পরিবেশ এটি নিয়ন্ত্রণযোগ্য। তাহলে তোমার এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি নিয়ন্ত্রণযোগ্য পরিবেশ। ঠিক আছে? নিয়ন্ত্রণযোগ্য কোনগুলো, অভ্যন্তরীণ পরিবেশ। আর যেগুলা বাহিরের মানুষজন বা বাহিরের পরিবেশ নিয়ে বা উপাদান নিয়ে গঠিত, এগুলো হচ্ছে কি অনিয়ন্ত্রণযোগ্য। কি ভাইয়া? অনিয়ন্ত্রণযোগ্য। এটা হচ্ছে কি বাহ্যিক পরিবেশ। সো কি আছে বাহ্যিক পরিবেশে, ক্রেতা, সরবরাহকারী, সংস্কৃতি, আমরা ডিটেইলসটা দেখবো। হ্যাঁ, ওকে। সো এখানে দেখো ব্যবসা পরিবেশের উপাদান সমূহ। সো প্রাকৃতিক পরিবেশ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ প্লাস সিকিউ। এই চ্যাপ্টারে এই চার্টটা দেখলে বা বুঝলে বা মুখস্থ করলে তোমার এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে? সো এখানে যেটা দেখা যাচ্ছে কি, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক, প্রযুক্তিগত বা বিজ্ঞান ও প্রযুক্তিগত, আইনগত পরিবেশ। ঠিক আছে? সো প্রাকৃতিক পরিবেশে কি ভাই, প্রকৃতি প্রদত্ত যেই জিনিসগুলো আছে বেসিক্যালি, এগুলো হচ্ছে কি আমার প্রাকৃতিক পরিবেশের মধ্যে ইনক্লুডেড। ক্লিয়ার? সো এখানে তুমি দেখতেই পারতেছো যে ভূ প্রকৃতি বা কি অবস্থানগত বিষয়, যে দেশ, হ্যাঁ, এরপরে নদী নালা, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, পাহাড় পর্বত ইত্যাদি। এরপরে আসো যে অর্থনৈতিক পরিবেশ। তো অর্থনৈতিক মানে কি, টাকা পয়সার হিসাব নিকাশ, দ্যাট মিনস কি তোমার মাথাপিছু আয়, তোমার সঞ্চয়, ক্রয় ক্ষমতা, এই বিষয়গুলো থাকবে। তো দেখো এখানে কি সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, ব্যাংক রেট, হ্যাঁ, অর্থ ঋণ ব্যবস্থা, এগুলো কিন্তু খুব ভালোভাবে পয়েন্টগুলো মনে রাখবে। এখান থেকে কিন্তু তোমার এমসিকিউ এবং সিকিউ দুইটাই আসবে, অ্যাডমিশন এবং এইচএসসি দুইটাতেই লাগবে। হ্যাঁ, এরপরে দেখো অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান, এরপর শ্রম ও মানব সম্পদ। এই দেখো মানব সম্পদ, জনসম্পদ, এইটা হচ্ছে কি আমার অর্থনৈতিক উপাদান। সম্পদ, জনসম্পদ বা মানব সম্পদ থাকলে অর্থনৈতিক, আর এটা যদি জনসংখ্যা থাকে তাহলে এটা আমাদের ধরো যে সামাজিকে যাবে। দেখো জনসংখ্যা, সংখ্যা হইলে কি সামাজিক, আর যদি এটা জনসম্পদ থাকে, কি জনসম্পদ থাকে, তাহলে এটা অর্থনৈতিক। মানে সম্পদ, অর্থ, টাকা থাকলেই আমার এটা কি হবে, অর্থনৈতিক পরিবেশে। ক্লিয়ার? এই দুটার ভিতর কিন্তু খুবই ক্যাচাল লাগে। হ্যাঁ, এই জন্য বলে দিলাম। জাতীয় আয় ব্যয়, মাথাপিছু আয়, হ্যাঁ, এবার প্রাথমিক শিল্প, গৌণ শিল্প, বাজেট, মূল্য স্তর ইত্যাদি। এখান থেকে তোমার এমসিকিউ কিভাবে আসবে, বলবে নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশ, অথবা বলতে পারে যে ধরো যে কি জাতীয় আয় ব্যয় এটা নিচের কোন পরিবেশের অন্তর্ভুক্ত। এমসিকিউ দিল অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, আইনগত ইত্যাদি ইত্যাদি। এটা মনে রাখবা। অথবা তোমার সিকিউর ক্ষেত্রে যেভাবে আসতে পারে, হ্যাঁ, যে বলতে পারে জনাব করিম, হ্যাঁ, সে হচ্ছে কি ব্যবসা শুরু করছে, সে একটা নতুন প্রোডাক্ট। ফার্স্ট চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল আসবে, মিনিমাম দুইটা। ধরো যে একটা হচ্ছে কি ওই ইয়া থেকে আসবে, প্রজনন শিল্প টিল্প এগুলা থেকে, আর একটা ধরো যে উপযোগগুলা, হ্যাঁ, অর্থগত, তথ্যগত যে উপযোগ আছে, পরিবহন শিল্প, মানে এগুলা থেকে আসবে আর কি, এরকমটা চান্স বেশি। ওকে, তো সৃজনশীলে কি বলবে, যে জনাব করিম উনি ব্যবসা শুরু করছে, উনি একটা নতুন পণ্য বাজারে নিয়ে আসতে চায়। তো বাজারে নিয়ে আসার আগে উনি হচ্ছে কি, যে তার সম্ভাব্য কাস্টমারদের মাথাপিছু আয় বা হচ্ছে ক্রয় ক্ষমতা বিবেচনা করছেন। তাহলে বলবে যে জনাব করিম হচ্ছে কোন ব্যবসায় পরিবেশকে বিবেচনায় রাখছেন। তাহলে কোনটাকে রাখছে ভাইয়া, কোনটাকে রাখতেছে বলো? সে ক্রয় ক্ষমতা বা মাথাপিছু আয় যদি বিবেচনায় রাখে
তাহলে কাকে রাখতেছে? তাহলে অবশ্যই কি ভাই, অর্থনৈতিক পরিবেশকে সে বিবেচনা করতেছে। ক্লিয়ার? ওকে, এবার আসো সামাজিক পরিবেশে কি আছে? জনসংখ্যা। মনে রেখো, জনসংখ্যা আর জনসম্পদ এই দুইটার ডিফারেন্সটা মনে রেখো। ওকে, সো এরপর দেখো ধর্মীয় বিশ্বাস, শিক্ষা ও সংস্কৃতি, সামাজিক প্রতিষ্ঠান, হ্যাঁ, এরপরে কি ভোক্তাদের আচরণ, জাতির ঐতিহ্য। ঠিক আছে, ধরো এরকম বলতে পারো জনাব করিম, হ্যাঁ, পহেলা বৈশাখকে উপলক্ষ করে সে হচ্ছে কি নতুন ধরনের পোশাক বা হচ্ছে কি লুঙ্গি, গামছা বা পাঞ্জাবি ডিজাইন করে বাজারে নিয়ে আসছে। তারা বলতে পারে পহেলা বৈশাখ বলতে, দ্যাট মিনস কি এটা সামাজিক পরিবেশের মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, সামাজিক পরিবেশের মধ্যে ইনক্লুডেড। হ্যাঁ, তো এরপরে এটা বলতে পারে যে জনাব করিম নতুন একটা পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে চেয়েছিল, কিন্তু কি যে গভর্নমেন্ট থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার সম্ভাবনা থাকায় ওই পণ্যটি বাজারে মানে ব্যবসা করার সুযোগ দেয় না ওই পণ্য নিয়ে। তাহলে কি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে, এই জন্য ব্যবসা করার সুযোগ দেয় নাই। তাহলে কোন ধরনের পরিবেশ কথা বিবেচনা করে সরকার তাকে অনুমতি দেয় নাই? দ্যাট মিনস কি ধর্মীয় মানে কি সামাজিকের আন্ডারে পড়বে, সংস্কৃতি কি সামাজিকের আন্ডারে পড়বে। ক্লিয়ার? বুঝছো কিনা? ক্লিয়ার কি? ওকে, এবার আসো রাজনৈতিক পরিবেশ। সো রাজনৈতিক পরিবেশ তো বুঝতেই পারতেছো যে কি রাজনৈতিক দলগুলার কি অবস্থা থাকবে, এগুলোর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, বিনিয়োগ নীতি, আমদানি নীতি। ওই যে কয়েকদিন আগে কি ওই যে আমাদের কি বিনিয়োগ মেলা আর সামথিং একটা ইয়া হয়েছিল না, যে অনেক বেশি বাহির থেকে অনেক ইনভেস্টর আসছিল দেখার জন্য। সো ওইটা আর কি ওই যে বিডা আশিক চৌধুরী একটা প্রোগ্রাম আয়োজন করছিল। সো এটা হচ্ছে কি যে তারা কি নীতি নির্ধারণ করতেছে, এটা কি রাজনৈতিক পরিবেশের আন্ডারে পড়বে। তো সরকারি নীতিমালাগুলো, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সমূহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, হ্যাঁ, এগুলো কিসের উপর নির্ভর করে? সবকিছু হচ্ছে কি রাজনৈতিক পরিবেশ। দেশের সার্বভৌমত্ব, হরতাল, ধর্মঘট, জনগণের রাজনৈতিক চিন্তা ভাবনা, এগুলো হচ্ছে কি সব রাজনৈতিক পরিবেশ। তো রাজনৈতিক পরিবেশ আসলে ভাই তোমরা খুব ভালো পারবা, কারণ ভাই তোমরা এই রাজনৈতিক পরিবেশের মধ্যেই কিন্তু গ্রো হইছো, তাই না? তোমরা মানে বাংলাদেশের ইতিহাসে হ্যাঁ সব থেকে বড় হ্যাঁ গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলো, হ্যাঁ, এটা তোমরা দেখছো, এটা সাক্ষী নিজেরা পার্টিসিপেট করছো, হ্যাঁ, এবং এটা সাক্ষী হইছো। সো তোমাদেরকে আসলে রাজনৈতিক পরিবেশ নিয়ে কিছু বোঝানোর কিছু নাই, এটা তোমরা অটোমেটিক বুঝবা। এরপরে কি বিজ্ঞান ও প্রযুক্তিগত। ঠিক আছে, হয়তো রাজনৈতিক পরিবেশ নিয়ে কোয়েশ্চেন আসতেও পারে, যেহেতু এবার সবকিছু ভাই মানে এখনো রাজনীতির উপরেই চলতেছে, এবার আসাটা অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, ওকে, এবারে বিজ্ঞান ও প্রযুক্তিগত। সো বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও গবেষণা, হ্যাঁ, এবার হচ্ছে উন্নত প্রযুক্তি, নতুন আবিষ্কার, শিল্প বিপ্লব ইত্যাদি, এগুলো হচ্ছে কি প্রযুক্তিগত পরিবেশ। ঠিক আছে, সো এরকম ধরো একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সো কি ধরো জনাব করিম তার ব্যবসায় তার প্রতিষ্ঠানে কি একজন কন্টেন্ট রাইটার প্রয়োজন। ঠিক আছে, উনি ভাবছেন নতুন একজন কি কন্টেন্ট রাইটার নিয়োগ দিবে, কিন্তু তার এইচআর বা মানব সম্পদ ব্যবস্থাপক ওনাকে বললেন যে স্যার আমাদের কি আপাতত কন্টেন্ট রাইটার লাগবে না, আমরা চ্যাট জিপিটির মাধ্যমেই অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট কি করতে পারি, তৈরি করতে পারবো। হ্যাঁ, তাহলে বলবে যে এই যে তার কি এইচআর এর সাজেস্ট করে হিউম্যান রিসোর্স ম্যানেজার যেটা সাজেস্ট করছে এইটা ধর কোন ধরনের পরিবেশকে রিপ্রেজেন্ট করে। কি ভাইয়া? এআই। এআই ভাই কি? এআই হচ্ছে কি বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ, তাই না? আধুনিক যন্ত্রপাতি হচ্ছে কি বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ। ক্লিয়ার? এবার আসো যে আইনগত, বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, আন্তর্জাতিক আইন, মানে কর আইন, বিভিন্ন আইন নামের শেষে থাকলে এটা কি হবে? আইনগত পরিবেশ। আর নীতি থাকলে রাজনৈতিক পরিবেশের আন্ডারে। বুঝছো? এই যে দেখো রাজস্ব নীতি, বিনিয়োগ নীতি, আমদানি নীতি, তাহলে নীতি থাকলে ভাই আমার রাজনৈতিকে, আর আইন থাকলে আইনগত পরিবেশে। ক্লিয়ার? তাহলে এই পরিবেশ বিষয়টা বুঝছো কিনা? বুঝছো কি? বুঝছো? এবার আসো
অভ্যন্তরীণ আর বাহ্যিক পরিবেশের বিষয়টা। তো অভ্যন্তরীণ পরিবেশ কোনগুলো ভাই, যেটাকে নিয়ন্ত্রণ করা যায়। তো তোমার এমসিকিউতে আসবে নিচের কোনটা নিয়ন্ত্রণযোগ্য পরিবেশ। অপশনে ধরো শ্রমিক কর্মী থাকতে পারে, প্রতিযোগী সরবরাহের কৌশলগত মিত্র, ঠিক আছে, বিভিন্ন কিছু থাকতে পারে, কৌশল, হ্যাঁ, এগুলো থাকতে পারে। তো তোমার এখান থেকে মনে রাখতে হবে। তো অভ্যন্তরীণ পরিবেশ কি ভাই, মালিক আমার প্রতিষ্ঠানের নিজস্ব মানুষ, ঠিক আছে, এরে আমি বুঝায় সুজায় রাখতে পারবো, ঠিক আছে। এরপরে কি পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদ কারা, মালিকের পক্ষ থেকে যারা ব্যবসাটা পরিচালনা করে, ঠিক আছে, তারাও কি আমার অভ্যন্তরীণ মানুষ, ম্যানেজার্স অর আদার্স, ঠিক আছে। তো এরা কি আমার প্রতিষ্ঠানের নিজস্ব লোকজন, ঠিক আছে। শ্রমিক কর্মী এরা আমার নিজের লোক, হ্যাঁ, আপনার ভাই ব্রাদার, ঠিক আছে। এরপরে কি প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, আমার এখানে রুলস কি, হ্যাঁ, এটা তো আমার নিজস্ব বিষয়, প্রতিষ্ঠানের নিজস্ব বিষয়। এমসিকিউতে কিন্তু এই যে প্রতিষ্ঠানের সংস্কৃতি এটা দিয়ে আসে, অ্যাডমিশনে কিন্তু এটাতে কোশ্চেন আসছিল, ঠিক আছে, এইচএসসি তেও আসে। এরপরে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা কি, অপরচুনিটিস, বেতন কি, বা কয় ঘন্টা কাজ, নিয়ম শৃঙ্খলা, এগুলা কি আমার প্রাতিষ্ঠানিক বিষয়। এগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি, চাইলে বাড়াইতে পারি, কমাইতে পারি, নো ইস্যুস, হ্যাঁ, এগুলো আমি হ্যান্ডেল করতে পারি। বাট যাদেরকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, হ্যাঁ, এদেরকে কি বলি, অনিয়ন্ত্রণযোগ্য। সো অনিয়ন্ত্রণযোগ্যতে ভাই কারা আছে, প্রতিযোগী, দ্যাট মিনস কি আমার কম্পিটিটররা। এখন ধরো আমার সক্ষমতা নাই ভালো প্রোডাক্ট দেওয়ার, মানে আমার কাছে টাকা পয়সা নেই, আমি যে 1 নাম্বার কাঁচামাল কিনবো, কিন্তু আমার কম্পিটিটরের তো টাকা থাকতেই পারে, সে যদি 1 নাম্বার প্রোডাক্ট বাজারে দেয়, হ্যাঁ, আমার তো কিছু করার থাকবে না। আমি কি ওকে বলতে পারবো ভাই আমি 1 নাম্বার দিতে পারতেছি না, তুইও আমার লগে 2 নাম্বার দে? সম্ভব না, ঠিক আছে। সো প্রতিযোগিতা কি করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। এরপরে কি করা যায় না, ক্রেতা বা ভোক্তাদেরকে, এইটা ভাই কনজিউমার ইজ দ্য কিং, তারাই রাজা, ভোক্তাই রাজা। সো তাদের নিজস্ব পছন্দ রুচি, আমি তো ভোক্তারে গিয়া, হ্যাঁ, মাথায় পিস্তল ঢাকায় বলতে পারবো না যে কি এই আমার মালই কিনতে হবে না, এটা কিন্তু একবারে ওই যে মোহাম্মদপুরের মতো, এই পিছন দিয়ে হচ্ছে কি চাকুটা ধরে কয় যে কি খুশি হয়ে দিচ্ছেন না, দিয়া দেন, যা আছে দেন, ঠিক আছে। তো এরকম তো আমি করতে পারবো না। সো কি ভোক্তাদের উপরও আমার কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে আমি কিন্তু কি এই যে কি সুমান্তার ছু বইলে কি বলতাম যে কি সবাই আমার প্রোডাক্টটি কিনো, তাই না। এরপরে সরবরাহকারী, সরবরাহকারী কারা, যারা আমাকে কাঁচা মাল দিয়ে থাকে আর কি, বুঝছো। তো তাদেরকেও আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তাদের সাথে তারা যদি তাদের কি মানে চাওয়া পাওয়া পূরণ না হয়, বা সে যদি ইচ্ছা করে আমার সাথে ধরে সে কন্টিনিউ করবে না বিজনেস, তাহলে তো আমার কিছু বলার নাই বা বলতে পারবো না, তাই না। এরপরে কি মধ্যস্থ ব্যবসায়ী, যাদের মাধ্যমে আমার উৎপাদিত প্রোডাক্টটা আমি কি করব, সেল করব, তারা যদি তারা যদি আমার সাথে বিজনেস কন্টিনিউ করতে না চায়, আমি চাইলে ওদেরকে জোর করতে পারবো না, এখানে আমার কোনো কিছু করার নাই, তাই না। ওকে, এরপরে কি কৌশলগত মিত্র। তো কৌশলগত মিত্র জিনিসটা কি, ধর অনেক সময় কি হয় যে নিজেদের সুবিধার্থে বা একটু বেনিফিটের জন্য কি হয়, একত্রিত হয়, মার্চ করে, ঠিক আছে, সমজাতীয় প্রতিষ্ঠান বা ব্যবসায়। যেমন ধরো কি হয় রাজনৈতিক দেখো বিভিন্ন সময় কি হয়েছে, হ্যাঁ, বিএনপি জামাত একসাথে হয়েছিল, এরপরে কি হয়েছিল আওয়ামী লীগ জামাত একসাথে হয়েছিল, কিন্তু কি তাদের কিন্তু আদর্শ আলাদা, এক না, তাদের কাজকর্ম আলাদা। কারণ তারা একসাথে হইলে এখন একটা প্রতিষ্ঠান যদি মানে নিজেরা একটু অন্যরকম করে, তুমি চাইলে ওইটা কি করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না, ঠিক আছে, এটা আর কি। তো ব্যবসায়িক মুনাফা অর্জনের উদ্দেশ্য অনেক সময় কি হয় একসাথে মার্জ হয় একাধিক প্রতিষ্ঠান, কিন্তু কি পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না অন্য প্রতিষ্ঠানের প্রতি, ক্লিয়ার। এরপরে কি সরকারি সংস্থা। তো সরকারি অনেক সংস্থা থাকে যারা কি করবে, যারা ধরো আমাদের ট্যাক্স অডিট সহ সরকারি আইন শৃঙ্খলা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, হ্যাঁ, তারা হচ্ছে কি করবে, যদি আমাদের কোনো রুলস এন্ড রেগুলেশনস ইম্পোজ করে, ওইটা আমি কি করতে পারি না, অবশ্যই মানে ভাঙতে পারবো না। ওদেরকে আমি বলতে পারবো না যে ভাই আমি এই আইন মানাটা আমার জন্য কঠিন কষ্টকর হবে, এটা কি সম্ভব না, বুঝতে পারছো। ওকে ফাতমা গুল, তুমি মাত্র আসছো কি ছুটি দেওয়ার জন্য? ওকে, তাহলে তোমাদের এখানে কোনো কোশ্চেন আছে ভাই? এখানে কোনো কোশ্চেন নাই, এখান থেকে কিন্তু তোমার এমসিকিউ আসবে, সিকিউ আসতে পারে, হ্যাঁ, যেমন
বলতে পারে যে ধরো জনাব রহিম, জনাব রহিম হচ্ছে কি যে কি করবে, তার শ্রমিক কর্মীদের সাথে বাৎসরিক বা মাসিক মিটিং করতেছে, হ্যাঁ, প্রাতিষ্ঠানিক কি উন্নয়নের লক্ষ্যে, তাহলে বলতে পারে যে তাহলে উনি হচ্ছে কি কোন পরিবেশ নিয়ে কাজ করতেছে, ঠিক আছে, অভ্যন্তরীণ। অথবা বলতে পারে কি যে জনাব করিম, হ্যাঁ, ধরো যে কি এক্স কোম্পানি, হ্যাঁ, এক্স কোম্পানি তার প্রতিযোগী প্রতিষ্ঠান ওয়াই কোম্পানির, হ্যাঁ, ওয়াই কোম্পানির সাথে কি একটা বাণিজ্যিক বা ব্যবসায়িক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, হ্যাঁ, ওয়াই কোম্পানি কি করতেছে, বাজার নষ্ট করতেছে, কিভাবে, যে কি সে অনেক বেশি কম মূল্যে প্রোডাক্ট দিয়ে দিতেছে, ঠিক আছে, এতে অন্য যারা সমগোত্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান তাদের লস হচ্ছে। এটা কিন্তু ওয়াইকে বারবার বলার পরেও তারা তাদের কথা শুনতেছে না, নিয়ম নীতি মানতেছে না, তাদের সাজেশন মানতেছে না, তাহলে এটা কোন ধরনের পরিবেশ? দেখো ওয়াই কি করতেছে না, এক্স সহ অন্যান্য প্রতিষ্ঠানের নির্দেশনা বা তাদের যে ইয়া ছিল কমিটমেন্ট, এটা কি মানতেছে না। যে কি ধরো একটা প্রোডাক্ট 20 টাকার নিচে, কি ধরো ওরা বলছিল কি সবাই এই প্রোডাক্ট 20 টাকায় বিক্রি করবে, 20 টাকা বিক্রি করলে সবার কি হবে, 5 টাকা লাভ হবে, ঠিক আছে, 5 টাকা লাভ হবে। এখন ওয়াই কি করছে, ওয়াই ধরো যে এটা কি ধরো 17 টাকায় বিক্রি করা শুরু করছে, 17 টাকায় বিক্রি করলে কি হচ্ছে, 2 টাকা করে লাভ করতেছে, হ্যাঁ, ধরো যে ওয়াই হচ্ছে তুলনামূলক একটু ছোট প্রতিষ্ঠান, তার খরচ কম বা নানা কারণে তার কি সে যদি 2 টাকাও লাভ করে তার সমস্যা নাই, কিন্তু এরা যদি 5 টাকার কম লাভ করে তারা এদের খরচ দিয়ে পোষাইতে পারবে না, বুঝতে পারছো, মানে উইন উইন সিচুয়েশন থাকবে না। কিন্তু ওয়াই কে তারা কি নিয়ন্ত্রণ করতে পারে, পারে না। সো এগুলো মাথায় রাখতে হয়। ওকে, আচ্ছা, তো বাংলাদেশ ব্যবসা পরিবেশ উন্নয়নে কি কি সমস্যা আর সমাধান কি? যাহাই সমস্যা তাহাই সমাধান। রাজনৈতিক অস্থিতিশীলতা, হ্যাঁ, কি বাংলাদেশে কি রাজনীতি কি সবসময় অস্থিতিশীল থাকে, সব সময় কি হয়, গ্যাঞ্জাম, মারামারি, হরতাল, ধর্মঘট চলতে থাকে। এই কারণে কি হয় না যে ব্যবসা করার সুযোগ সুবিধা থাকে না, ব্যবসা বন্ধ হয়ে থাকে। এই যে যেমন ধরো জুলাই আন্দোলনের কথা যদি বলি বা গণ অভ্যুত্থানের কথা বলি, হ্যাঁ, এরপরে ধরো যে আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় কি বিএনপি হরতাল দিত, এই সেই বিভিন্ন কারণে কি হইতো, অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হইতো। এই যে ইউনূস সরকার আসার পরে মানে বিগত 20 বছর না যত আন্দোলন হয়েছে সব আন্দোলন মানে এই 2-3 মাসে করে ফেলছে, হ্যাঁ, 500-600 আন্দোলন মনে হয় হয়ে গেছে 2-3 মাসে। সেগুলা কি পণ্য পরিবহনে অসুবিধা হয়েছে, মানুষ যাতায়াতে অসুবিধা হয়েছে, ব্যবসায়িক ক্ষতি হয়েছে, ঠিক আছে, এই আর কি। তো কি করতে হবে, তাহলে সমস্যা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এটা সমাধানটা কি, রাজনৈতিক কি করতে হবে, স্থিতিশীলতা আনতে হবে, ঠিক আছে। অবকাঠামোগত দুর্বলতা মানে কি, ভালো আমাদের রাস্তাঘাট নাই, ভালো কারখানা নাই, হ্যাঁ, একটু তুমি যে একটা ধরো বড় জায়গা নিয়ে কারখানা করবো ওইরকম সুযোগ নাই। ধরো আমাদের বিমানবন্দর করছে, এখন এই বিমানবন্দরের আশেপাশে আমরা কি করছি, ফকিন্নি বাঙালিরা ওই ঘরবাড়ি উঠাই ফেলছি। এখন বিমানবন্দর তো ভাই ঘরবাড়ি হওয়ার আগে হয়েছে না, কারণ দোষ তো বিমানবন্দর ওই জায়গায় হওয়ার দোষ না, দোষ তো আমাদেরও। আমরা কেন এত ক্লোজ জায়গায় ইয়া করলাম, যদিও সরকারেরও কিছু দায়িত্ব আছে, কেন ওদেরকে অনুমতি দিছে, বা ওই জায়গাটা কেন সরকার অধিগ্রহণ করে নাই, একটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারি নাই। এই যে ধরো যে কি ভালো জায়গা নাই, অবকাঠামোগত দুর্বলতা, রাস্তাঘাট ভাঙ্গাচুরা, হ্যাঁ, এরপরে কি সরকারি ভূমিকা দুর্বলতা, সরকার আমাদেরকে কি করতে পারে না, মোটিভেট করতে পারে না। তো এগুলো সমাধান কি, সরকারের মোটিভেট করতে হবে, অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, এটাই সমাধান। যাহাই সমস্যা তাহাই সমাধান। আর্থিক ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক থেকে কি করে না, সহজে লোন টোন দেয় না, চাইলে টাকা পয়সা থাকে না, হ্যাঁ। তো এটা কি করতে হবে, আর্থিক প্রতিষ্ঠানগুলো উন্নয়ন করতে হবে, এটাই সমাধান। এরপরে কি শিক্ষা ও সচেতনতার অভাব, মানে কি মানুষজনের শিক্ষা দীক্ষা কম, হ্যাঁ, মানে বাঙালি মানে পড়াশোনা মানে বই পড়ে কিন্তু আসলে আসল নলেজ গেইন হয় না। এই যে বাঙালির কি কাম ভাই, কোনো একটা দুর্ঘটনা হইলেই ওখানে গিয়া বান্দরের মতো মনে হয় যে মানে কি যে চিড়িয়াখানায় গেছে বান্দর নাচ দেখতেছে। ভাই মাইলস্টোনে একটা দুর্ঘটনা হয়েছে, এখানে গিয়ে এমন ভিড় করছে যে মানে যে অসুস্থ রোগীদেরকে নিয়ে যে হাসপাতালে যাবে ওই রাস্তা ব্লক করে রাখছে। পরে সেনাবাহিনী মানে নিয়ন্ত্রণ করতে না পাইরা হয়তো মারামারি
একটা অবস্থা গেছে। তাহলে এটা কি, এই যে আমাদের শিক্ষা দীক্ষার সব জায়গায় ব্যবসা থেকে শুরু করে কোনো কিছু আমরা বুঝি না, বুঝছো? সুশাসনের অভাব, মানে সুশাসন মানে কি, আইনের প্রতিষ্ঠা নাই, মানে আইন আছে কিন্তু আইনের বাস্তবায়ন নাই। এই যে কি, ধরো যে কি, এই ধর্ষণের এই শাস্তি, কিন্তু কি শাস্তি, মনে হয় যে ধর্ষণ করতেছে, এরপরে তারা ধরতেছি, কয়দিন পরে জামিন দিতেছি, মানে অপরাধ করতেছে, অপরাধের ধরতেছি, অত বাস্তবায়ন নাই, অত গুরুত্ব নাই। হ্যাঁ, যেমনে পারে এমনি তেমনি দেশ চালাইতেছে। তো যখন আইনের কি করতে হবে, সুশাসনের বন্দোবস্ত করতে হবে, ব্যবস্থা করতে হবে, তাহলে কি হবে, অপরাধ কমবে, আমাদের কি হবে, ব্যবসা, এই যে দুর্নীতির কারণে, ধরো তুমি একটা ব্যবসা, নতুন ব্যবসা চালু করতে যাও, তুমি একটা কি কি নিবা, নিবন্ধন নিবা, ধরো যে বলবে না তোর নিবন্ধন দিব না, মাল দেয় টেবিলের তলে, মাল না দিলে তোমার কি দিবেন, নিবন্ধন দিবে না। এই যে দুর্নীতিগুলা পদে পদে, এগুলা কিন্তু রোধ করতে পারতেছে না। কেন পারতেছে না? আইন কিন্তু আছে, কিন্তু আইনের বাস্তবায়ন নাই, বাস্তবায়নটা লাগবে, ঠিক আছে? সো এগুলাই হচ্ছে যে মেন। এটা হয়তো তোমার গতে আসতে পারে, হ্যাঁ, যে ধরো এখানে বলতে পারে যে জনাব করিম কি রাজশাহী থেকে আম ঢাকায় পাঠাইতে চায়, কিন্তু রাজশাহী থেকে ঢাকার যোগাযোগ ব্যবস্থা ভালো না, রাস্তাঘাট এত ভাঙাচোরা যে আম পাঠাইলে ওইটা জুস হয়ে যায়, ঠিক আছে, মানে গইলা যায়, নষ্ট হয়ে যায়। তাহলে বলতে পারে যে এইটা তাহলে ব্যবসায়ের কোন পরিবেশের সমস্যার কারণে বা কোন ধরনের সমস্যার কারণে তার ব্যবসা পরিচালনা করতে সমস্যা হচ্ছে, এবং এটার সমাধান কি। তাহলে কি সমস্যা হচ্ছে কি, অবকাঠামোগত দুর্বলতা, রাস্তাঘাট ভালো না, তাহলে কি করতে হবে, রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, শেষ, সিম্পল, এটাই আর কি। পরে ব্যাখ্যা ট্যাখ্যা দিবা। সো এক মালিকানা ব্যবসায়, ঠিক আছে, ওকে, এক মালিকানা ব্যবসা শেষ করব, এরপরে মনে করো যে আর যেহেতু তোমরা আজকাল খুব বেশি পড়াবো না, ঠিক আছে, কালকে বাকি পার্ট দেখাবো। এক মালিকানা ব্যবসায় ভাই খুবই ছোট, এটা একটু দেখাই। এক মালিকানা ব্যবসা কি জিনিস ভাই, মালিক কয়জন থাকবে, মালিক থাকবে একজন। হ্যাঁ, যে ব্যবসা উদ্যোক্তা, মালিক, প্রতিষ্ঠাতা, পরিচালক, সংগঠক, ঝুঁকি বহনকারী, মুনাফা ভোগকারী, সিদ্ধান্ত গ্রহণকারী, সবাই কি একজন থাকে, একমাত্র ব্যক্তি থাকে, সেটাকে আমরা কি বলতেছি, এক মালিকানা ব্যবসায়। ক্লিয়ার? ওকে, দেখো তো এখানে কি হবে, এক মালিকানা ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি ভাইয়া, এখানে মালিক থাকবে একজন। হ্যাঁ, সহজ সংগঠন, এখানে যেহেতু আইনি তেমন বাধা নাই, ঠিক আছে, সো এখানে কি হয়, সহজে গঠন করা যায়, স্বল্প মূলধন, যেহেতু একজন মাত্র মালিক থাকে, তার যতটুকু পুঁজি থাকে ততটুকুই ব্যবসা করে। এরপরে একক সিদ্ধান্ত, মালিক একজন, সেই সিদ্ধান্ত একাই নিয়ে থাকে, তাহলে কি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, দেখো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবথেকে দ্রুত সিদ্ধান্ত কি, এক মালিকানা প্রতিষ্ঠান নিতে পারে। আর সব থেকে জটিল প্রসেস কাদের, যৌথ মূলধনী, কারণ তাদের কি মালিক থাকে অনেকজন, তাদের বৈঠক করা লাগে, মিটিং করা লাগে, অনেক প্রসেস যাওয়া লাগে, ঠিক আছে। ছোট আয়তন, মালিক কর্তৃক পুঁজি সরবরাহ, মালিক একাই নিজস্ব ব্যবস্থাপনা, একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ, এগুলো বেসিক জিনিস, হ্যাঁ, এটা বুঝবা। সো এখানে কি হয়, আরো কিছু বৈশিষ্ট্য আছে, প্রত্যক্ষ ব্যবস্থাপনা, মালিক কর্তৃক নিয়ন্ত্রণ, মুনাফা ও লোকসানের একক ভাগিদার, এগুলো তোমরা সবাই জানো। তো এখান থেকে হয়তো এমসিকিউতে আসবে, এক মালিকানা থেকে সাধারণত সৃজনশীল আসে না, হয়তো টুকটাক এমসিকিউ আসে, অথবা অন্য সৃজনশীল আসে, ধর অংশীদার বা যৌথ মূলধন দিয়ে একটা সৃজনশীল আসবে, বাট ক বা খতে এক মালিকানার কোন একটা কোশ্চেন ঢুকাই দিবে। কিভাবে দিবে আমি একটু বলতেছি, একটু সময় দাও। হ্যাঁ, ধরো যে সহজে বিলোপ সাধন হয়, হ্যাঁ, আইনগত বাধ্যবাধকতা নাই, নমনীয়তা, যেহেতু একজন মানুষ চাইলে চেঞ্জ করতে পারে যে কোনো কিছু। হ্যাঁ, ওকে, দেখো এখানে সুবিধা কি, এক মালিকানার সুবিধা, হয়তো খতে কোশ্চেন আসতে পারে, অথবা এমসিকিউতে নিচের কোনটি এক মালিকানা ব্যবসায় সুবিধা, এই টাইপের কোশ্চেন আসতে পারে, যে সহজ গঠন, হ্যাঁ, ও বিলোপ সাধন, মালিকের স্বাধীনতা, সুষ্ঠু পরিচালনা, মুনাফার একক মালিকানা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, মিতব্যয়িতা, গোপনীয়তা, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, কোশ্চেন আসবে না এটা থেকে। হ্যাঁ, কিন্তু এই যে অসুবিধা আছে না, অসুবিধা থেকে একটাতে আসে। তো এখানে সুবিধাগুলো দেওয়া আছে, সমস্যা নাই। এই অসুবিধা এখানে দেখো, অসুবিধা এখানে আসে সীমিত মূলধন, এটা জানো, এমসিকিউতে বলবে যে নিচের কোনটি এক মালিকানা ব্যবসার অসুবিধা, ঠিক আছে। সো অসুবিধা কি, সীমিত মূলধন, অসীম দায়, এটা ইম্পর্টেন্ট, অসীম দায়। খ নাম্বারের ক্ষেত্রে বলে
অসীম দায়ের সুবিধা ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো, এটা খ নাম্বারের কোশ্চেন আসে। ঠিক আছে, কি আসে? খ নাম্বারে অসীম দায়ের সুবিধা ব্যাখ্যা করো। তুমি তো জানো অসীম দায় হচ্ছে কি একটা অসুবিধা। কি অসীম দায় মূলত হচ্ছে কি একটা অসুবিধা, কিন্তু তাহলে এটা সুবিধাটা কি জিনিস? ঠিক আছে, তো অসীম দায়ের একটা সুবিধা আছে। অসীম দায় মানে কি? দায়ের কোনো সীমা নাই। মানে সাধারণত কি আমরা সসীম দায় বলতে যেটা বুঝি যে আমি যতটুকু মূলধন বিনিয়োগ করব দায় ততটুকু পর্যন্ত বহন করব। ধরো আমার ব্যবসায় বিনিয়োগ আছে 500 টাকা, তো আমি ব্যবসায়ের ওই 500 টাকা পর্যন্ত দায় গ্রহণ করব। এখন ব্যবসায়ের দায় যদি 1 কোটি টাকাও থাকে আমার কোনো কি নাই, সমস্যা নাই, আমি 500 টাকা পর্যন্ত দায় নিব। কিন্তু অসীম দায়ের বিষয় হচ্ছে তোমার ব্যবসায় বিনিয়োগ 500 টাকা থাকতে পারে, যদি ব্যবসায়ের দায় যদি 1 কোটি হয় তাহলে তোমার 1 কোটি টাকা পর্যন্ত দায় বহন করা লাগতে পারে। ঠিক আছে, এবং কি ব্যক্তিগত সম্পত্তিও দায়বদ্ধ থাকবে। ক্লিয়ার? সো অসীম দায়ের সুবিধাটা কি, এটা খ নাম্বারের কোশ্চেন আসে ম্যাক্সিমাম টাইম। ধরো এক মালিকানা দিয়ে কোনো কোশ্চেন আসলো অংশীদারিতে আসছে, কিন্তু খ নাম্বারে বললো যে অসীম দায়ের সুবিধা ব্যাখ্যা করো। অসীম দায় কিন্তু অংশীদারিতেও আছে, যৌথ মূলধনিতে আসছে, বললো যে অসীম দায়ের সুবিধাটা ব্যাখ্যা করো। অথবা এক মালিকানা ব্যবসায় অসীম দায়ের সুবিধাটা কি ব্যাখ্যা করো। হ্যাঁ, তো অসীম দায়ের সুবিধা হচ্ছে যে আমরা জানি যে কি অসীম দায় আমার, হ্যাঁ, যদি কোনো ধরনের দায় সৃষ্টি হয় তাহলে আমার কি অসীম দায়, আমার ব্যক্তিগত সম্পত্তিও এই জন্য দায়বদ্ধ থাকবে। মানে আমি বিরাট একটা সমস্যার ভিতরে পড়ে যাব। সো বিরাট সমস্যা পড়ে যাওয়ার ভয় থেকে আমি সমস্যার ভিতরে না পড়ার চেষ্টা করব, মানে আমার যেন দায় সৃষ্টি না হয় ওই চেষ্টাটা করব। কোন ধরনের মানে ধরো যে কি কখন আমি ঋণগ্রস্ত হয়ে যাব যদি আমি ব্যবসায় সঠিকভাবে পরিচালনা না করি, হ্যাঁ, হিসাব নিকাশ ঠিকঠাক ভাবে না রাখি, তাই না, আমি কাজকর্ম যে সঠিকভাবে না করি, তো আমার যে এই যে অসীমদের যে সম্ভাবনা আছে এই সম্ভাবনা থেকে বাঁচার জন্য আমি সব সময় কি থাকবো, সচেতন থাকবো, সতর্ক থাকবো। এটাই হচ্ছে কি এই অসীম দায় আমাকে কি করবে, বেশি সচেতন করে তুলবে, সতর্ক করে তুলবে, কাজে আগ্রহী করে তুলবে। ঠিক আছে, এটাই হচ্ছে অসীম দায়ের সুবিধা। ক্লিয়ার? এটা খ নাম্বারে আসে। তো আমি থিমটা বুঝিয়ে দিলাম, তুমি তোমার ভাষায় লিখতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, আর বাকি সব বুংচুং ওইটা তেমন আর কোনো কি ইয়া না। বৃহৎ ব্যবসায়ের পাশাপাশি এটা টিকে থাকার কারণ কি কি? হ্যাঁ, এটা সহজ গঠন, পরিচালনাগত সুবিধা, যেহেতু একক একক প্রতিষ্ঠান। ক্লিয়ার? আচ্ছা, ধরো এখানে তোমার এমসিকিউতে আসতে পারে, অথবা সৃজনশীলে যদি এক মালিকানা থেকে কোশ্চেন আসে, হ্যাঁ, ধরো এরকম বলতে পারে যে জনাব করিম একজন স্বল্প আয়ের মানুষ। কি স্বল্প আয়ের মানুষ? সে স্বল্প পুঁজি নিয়ে কি করতে চায়, একটা ব্যবসা করতে চায়। সে চায়, হ্যাঁ, সে একাই কি করবে, এই ব্যবসার সকল দায় দায়িত্ব গ্রহণ করবে। সে কি করবে, একাই পরিচালনা করবে, মুনাফা একাই ভোগ করবে, এই কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে দিবে। তাহলে এই জনাব করিমের এটা কোন ধরনের ব্যবসা গঠনের চিন্তা ভাবনা করতে, এক মালিকানা। এরপর তুমি এক মালিকানার বৈশিষ্ট্য দিয়ে উদ্দীপক দিয়ে মিলাই দিবা, সিম্পল। এই টাইপের কোশ্চেনে আসবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনই আসবে। ওকে, সো এক মালিকানা নিয়ে আর কোনো প্যারা নাই। এরপরে ধরো যে আরেকটা কোশ্চেন আসতে পারে যে এমসিকিউতে, যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ব্যবসায়ী কি বেশি উপযুক্ত, এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধন। তো বাংলাদেশের মানুষজনের কি টাকা পয়সার সমস্যাটা বড় সমস্যা, মানুষজনের কি স্বল্প পুঁজি থাকে, দ্যাট মিনস স্বল্প পুঁজি নিয়ে আমার জন্য এক মালিকানা ব্যবসা গঠন করাটাই বেশি যুক্তিযুক্ত বা সুবিধা। তাহলে বাংলাদেশের মানুষের জন্য কি এক মালিকানা ব্যবসা গঠন করাটা কি বেশি উপযুক্ত। এবার বলতে পারে কাঁচা মাল বা অন্যান্য ছোটখাটো ব্যবসার জন্য কোন ব্যবসাটা বেশি প্রযোজ্য। সো এটা কি এক মালিকানা। এই টাইপের এমসিকিউ তোমার আসে আর কি। ক্লিয়ার? সো এখানে হচ্ছে এখানে তো উত্তর দেওয়া আছে যে এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্য নয় কোনটি, পূর্ণ নিয়ন্ত্রণ, অসীম দায়, হ্যাঁ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোনোটি নয়। তো এখানে সবগুলোই তো এক মালিকানার বৈশিষ্ট্য। যেহেতু মালিক একজন থাকে, সে একাই নিয়ন্ত্রণ করে, তার দায় অসীম থাকে, সে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ক্লিয়ার? এক মালিকানা ব্যবসায়ের মূল দলিল কোনটা? সো এখানে তো আমরা জানি যে এক মালিকানা ব্যবসায়ের কোনো কি আইনগত কি অস্তিত্ব বা আইনগত তেমন কি আইন দ্বারা সৃষ্ট না।
ঠিক আছে, এর বিশেষ কোনো আইন নাই, এক মালিকানা ব্যবসার কোনো আইন নাই। যেমন অংশীদারি ব্যবসার আইন আছে, যৌথ মূলধনের আইন আছে, সমবায়ের আইন আছে, কিন্তু এক মালিকানা কোনো আইন টাইন নেই। তাহলে কি ব্যবসার মূল দলিল বলতেও কিছু নাই আর কি। ক্লিয়ার? কোন ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসা অপেক্ষা অধিক সুবিধা ভোগ করে? দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, মূলধনের ক্ষেত্রে, কোনোটাই নয়। দায়ের দিক থেকে দ্রুত সিদ্ধান্ত। অংশীদারি ব্যবসায়ীতে যেহেতু তোমার আরো অংশীদার থাকবে, তাদের সাথে আলোচনা করা লাগবে, কিন্তু এক মালিকানা তুমি একাই 100, তুমি কি করবা? নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিবা। এক মালিকানা সংগঠনের কত সালে আইন কার্যকর? বললাম তো, এক মালিকানার কি কোনো আইন নাই। দেখো তোমাকে কিন্তু কনফিউজড করবে, কি করবে? তোমাকে কনফিউজড করার চেষ্টা করবে, বলবে যে এক মালিকানা সংগঠনের জন্য কত সালের আইন কার্যকর। দেখো অপশন দিয়েছে, তুমি হয়তো ভুলে ভালে কোনো না কোনো একটা সাল দেখাই দিবা, কিন্তু মূলত কি কোনো আইন নাই অংশীদারি ব্যবসায়ের। ক্লিয়ার? সরি, অংশীদারি না, মানে এক মালিকানা ব্যবসায়ের আর কি কোনো আইন নাই। হ্যাঁ, ওকে। সো আমরা আজকে এই পর্যন্তই থাকবে। আমরা আবার আগামীকাল হচ্ছে কি 7:30 বাজে ক্লাসে আসবো। সবাই কি করবা? উপস্থিত থাকবা। তোমরা যদি কালকে ক্লাস করো তাহলে হচ্ছে কি ক্লাস নিব। আর যদি ধরো আজকে এটা তো হুট করে তেমন একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় নাই, ঠিক আছে? তো কালকে অবশ্যই সবাই কি করবা? ক্লাসে প্রেজেন্ট থাকবা। কালকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এখনো বাকি, অংশীদারি, যৌথ মূলধনী, সমবায়, এই 3টা চ্যাপ্টার। তো এই 3টা চ্যাপ্টার আমরা আগামীকাল দেখবো। সো তোমরা কি করবা? সবাই জয়েন করিও। ওকে, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল অবশ্যই 7:30টায় উপস্থিত থাকবা এবং বন্ধুদেরকে, বান্ধবীদেরকে নিয়ে ক্লাসে থাকবা, ঠিক আছে? ওকে, সো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।